সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর গোলকের চ্যাপ্টার নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 10-এর কোষে দেখি 12 অঙ্কগুলো। কোথা থেকে করব, কোন অঙ্কগুলো করব বলো তো? দেখো আজকে আমরা করব, তোমরা এইখানে ভালো করে দেখো। আজকের কিন্তু আমরা করব 8 থেকে পুরো 14 পর্যন্ত, 8, 9, 10, 11, 12, 13, 14 এই সবকটা অঙ্ক কিন্তু আজকের আমরা করে ফেলবো। আর আগের ভিডিওতে পুরো 1 থেকে 7 পর্যন্ত আলোচনা করেছিলাম, সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও। দেখো আগে 1 থেকে 7-এর অঙ্ক তোমরা দেখো, তারপরে কিন্তু আজকের এই ভিডিও দেখা স্টার্ট করো। আজকের ভিডিও যদি প্রথমে দেখা স্টার্ট করো কিছুই বুঝতে পারবে না, তাহলে আগে কিন্তু তোমরা পার্ট 1 দেখে এসো, তারপরে কিন্তু এই ভিডিওটা দেখা স্টার্ট করো। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আমরা প্রথমেই চলে যাবো 8-এর দাগের অঙ্কতে। তো দেখো আজকে আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো 8-এর দাগের অঙ্কটা। 8-এর দাগের অঙ্কে দেখো কি বলে দিয়েছে, একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে তা হিসাব করে লিখি। তাহলে দেখো প্রথমত বলে দিয়েছে নিরেট গোলক। নিরেট মানে কি, মানে হলো গোলকের ভেতরেও কিন্তু উপাদান বা যে ধাতুটার দিয়ে তৈরি সেই ধাতুটা রয়েছে। যেমন এখানে বলে দিয়েছে নিরেট সীসার গোলক, অর্থাৎ নিরেট সীসার গোলক মানে এই তো একটা গোলক, এই গোলকের ভেতরেও কি রয়েছে, ভেতরেও সীসা রয়েছে, মানে ভেতরটা কিন্তু ফাঁকা নয়, কিন্তু একদমই ফাঁকা নয়, ভেতরেও কিন্তু সীসা রয়েছে, পুরো সীসা দিয়ে ভর্তি। তো এরকম একটা নিরেট সীসার গোলক রয়েছে এবং এই গোলকটাকে কি করা হয়েছে, এই গোলকটাকে গলিয়ে অনেকগুলো গোলক তৈরি করা হবে। যে গোলকগুলো তৈরি করা হবে সেই গোলকগুলোর ভাবে এরকম অনেকগুলো গোলক তৈরি করা হবে। কতগুলো হবে আমি জানি না, সেটাই তো বের করতে বলেছে। সেই গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখো কত বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু 3.5 সেমি, অর্থাৎ এইগুলোর ব্যাসার্ধ কত হবে 3.5 সেমি। এটারও ব্যাসার্ধ হবে কত 3.5 সেমি, এরকম বোঝা গেল। এটাও তাই হবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি। আর এই যে বড় গোলকটা, এই বড় গোলকটার ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 14, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, ব্যাস মানে পুরোটার দৈর্ঘ্য 14, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হলো কিন্তু 7। ঠিক আছে, এইবারে এইটা বের করতে গেলে এরকম কতগুলো গোলক তৈরি করা যাবে, এইটাকে ভেঙে বা গলিয়ে এরকম ছোট ছোট কতগুলো গোলক তৈরি করা যাবে, এটাই কিন্তু আমাদের কাছে অ্যান্সারে জানতে চেয়েছে। তো দেখো আমি না তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি, তোমরা বুঝবে। তো দেখো ভাবো এইরকম একটা ভাবো গোলক রয়েছে, ভাবো একটা লোহার গোলক রয়েছে, লোহা, এর ভেতরে পুরো লোহা রয়েছে, পুরো লোহায় ভর্তি রয়েছে, নিরেট লোহার গোলক রয়েছে। আর এর ভেতরে কতটা লোহা রয়েছে ভাবো, আমি জানি না, আমি আন্দাজে ধরে নিচ্ছি এর ভেতরে লোহা রয়েছে 20 ঘন ডেসিমিটার। ভাবো এই এতটা লোহা রয়েছে, ঠিক আছে, 20 ঘন ডেসিমিটার এর ভেতরে লোহা রয়েছে। এবার এই লোহার গোলকটাকে ভাবো গলিয়ে, এই লোহার গোলকটাকে গলিয়ে ছোট্ট ছোট্ট লোহার গোলক তৈরি করা হবে, ছোট্ট ছোট্ট এরকম অনেকগুলো তৈরি করা হবে। এবার এই ছোট লোহার গোলকগুলোর মধ্যে লোহা থাকবে মাত্র 2 ঘন ডেসিমিটার, 2 ঘন ডেসিমিটার, ভাবো ধরে নিচ্ছি ডেসিমিটার। তাহলে তোমরা বলো তো এরকম কতগুলো গোলক তৈরি করা যাবে? আচ্ছা 2 না, আমি ধরে নিচ্ছি 5 ঘন ডেসিমিটার এর মধ্যে লোহা রয়েছে। তাহলে এরকম 5 ঘন ডেসিমিটারের কতগুলো লোহার গোলক বলো তো তৈরি করা যাবে, তোমরাই বলো। এই বড়টাকে গলিয়ে ছোট ছোট এরকম কতগুলো তৈরি করা যাবে? তো দেখো তোমরা সবাই এমনিই বলতে পারবে যে এরকম গোলক তৈরি করা যাবে 4টে। কি করে বের করলাম, এর ভেতরে যতটা লোহা আছে তাকে ভাগ করলাম এই ছোট গোলকগুলোর ভেতরে কতটা লোহা আছে সেইটা দিয়ে। ছোট গোলকগুলোর ভেতরে কতটা করে লোহা আছে, 5 করে। তাহলে দেখো আমি যদি কাটাকুটি করি তাহলেই হয়ে যাবে কত, 4, বোঝা গেল। তাহলে কতগুলো এরকম গোলক তৈরি করা যাবে, গোলক তৈরি করা যাবে কিন্তু 4টি গোলক। তাহলে দেখো এই যে 4টি গোলক তৈরি করা যাবে, এর অ্যান্সারটা আমি কি করে বের করলাম তোমরাই বলো। এর ভেতরে যতটা লোহা আছে তাকে ভাগ করলাম এইটার ভেতরে যতটা লোহা আছে সেইটা দিয়ে, এই ছোট গোলকগুলোর ভেতরে যতটা লোহা আছে সেইটা দিয়ে ভাগ করলাম, তাহলেই বেরিয়ে গেল। এবারে কথাটা হলো এর ভেতরে কতটা লোহা আছে মানে কি,
আয়তন, তার মানে বড় গোলকের আয়তনকে ভাগ করব ছোট গোলকের আয়তন দিয়ে, তাহলেই হয়ে যাবে। আমরা পেয়ে যাব যে কতগুলো গোলক পাওয়া যাবে। এর ভেতরে লোহা রয়েছে 5, তার মানে কি 5টা হলো এই গোলকের আয়তন। এর ভেতরে লোহা রয়েছে 20, তার মানে কি এই 20টা হলো এই গোলকের আয়তন। তাহলে বড় গোলকের আয়তনকে ভাগ করছি ছোট ছোট গোলকগুলোর আয়তন দিয়ে, তাহলেই আমরা পেয়ে যাব যে কতগুলো গোলক পাওয়া যাবে। বোঝা গেল তো? এই অঙ্কের ক্ষেত্রেও কিন্তু আমরা ঠিক তাই করব। তাহলে দেখো আমাদের 8 দাগের অঙ্কতে এর ভেতরে কতটা লোহা আছে সেটা কিন্তু জানি না, সরি সীসা আছে জানি না, শুধু ব্যাসার্ধের মাপ জানি 7, অর্থাৎ এইখান থেকে এতটার মাপ জানি 7, কিন্তু এর ভেতরে কতটা সীসা আছে সেটা কি আমরা কেউ জানি? জানি না। আবার এই গোলকগুলোর ভেতরে কতটা সীসা আছে কেউ জানি? আমরা জানি না। কেবলমাত্র কি ব্যাসার্ধের দৈর্ঘ্যটা জানি, মানে এইখান থেকে এইটার মাপ জানি, এই পয়েন্ট থেকে এতটার মাপ শুধুমাত্র জানি। তাহলে এর ভেতরে কতটা সীসা আছে সেটা আমাদের বের করতে হবে, তার মানে কি এটার আয়তন আমাদের বের করতে হবে। তাহলে চলো আমরা এরকমভাবে লিখব যে 7, আচ্ছা এককটা দেখি আমাদের কি রয়েছে, একক রয়েছে কিন্তু সেমি। তাহলে আমরা লিখব কি 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কি লিখবো আমরা? গোলকের, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। তাহলে দেখি 7 সেমি যার ব্যাসার্ধ তার আয়তন কত? আয়তনের সূত্র কি আমরা কিন্তু সবাই জানি, 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তাহলে চলো আমরা এবারে কি করব, 4/3 যেমন আছে আছে, পাই যেমন আছে আছে, আর এর জায়গাতে আমরা কি লিখবো? দেখো আর এর জায়গাতে আমরা লিখবো এই যে আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত জানি আমরা? 7 লিখবো কিউব। ঠিক আছে, এবার 7 কিউব কত হবে কি হবে ওসব কিছু করার দরকার নেই, এই অবধি করে ছেড়ে দাও তোমরা। আর পাশে শুধু লেখো ঘন। ঘন কেন লিখছি? আয়তন বের করলেই কিন্তু তোমাদের ঘন লিখতে হবে, আর পাশে এককটাকে লিখবে ঘন সেমি। ঠিক আছে, ঘন সেমি হয়েছে। তাহলে এর ভেতরে এই সীসা, এই যে গোলকটা, এই গোলকটার ভেতরে কতটা সীসা আছে? সীসা আছে কিন্তু এইটা দেখো 4/3 পাই 7 কিউব, এই এতটা কিন্তু সীসা আছে। এবার এই ছোট্ট ছোট্ট গোলকগুলোর ভেতরে কতটা করে সীসা আছে চলো সেইটা আমরা দেখি তো। তাহলে আমরা এখানে কি লিখবো? লিখবো কিন্তু 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। ঠিক আছে, গোলকের আয়তন। তাহলে গোলকের আয়তন বের করবার সূত্র কি তোমরাই বলো? আয়তন বের করবার সূত্র 4/3 পাই আর কিউব। তাহলে এই গোলকগুলোর আয়তন কত হবে? দেখো আমি পাশাপাশি করছি, 4/3 পাই। তাহলে এই যে ছোট্ট গোলকগুলোর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? দেখো এই ছোট্ট গোলকগুলোর ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 3.5, আর এর মাথায় যেরকম কিউব আছে আমিও কি করব, এখানে কিউব বসিয়ে দেব। পাশে আমরা কিন্তু একক লিখবো ঘন সেমি বলে। তাহলে ছোট্ট ছোট্ট গোলকগুলোর আমরা আয়তন কত পেলাম? ছোট্ট গোলকগুলোর আয়তন আমরা পেলাম, যেমন এই গোলকগুলোর আয়তন আমরা কত পেলাম? 4/3 পাই 3.5 এর কিউব। ঠিক আছে, তাহলে এর ভেতরে কতটা সীসা আছে? এই যে ভালো করে দেখো, এই যে গোলকটা এর ভেতরে কতটা সীসা আছে? রয়েছে কিন্তু এই এতটা সীসা। এই যে দেখো 4/3 পাই 7 এর কিউব। ঠিক আছে, আর এর ভেতরে কতটা সীসা রয়েছে? এই যে দেখো 4/3 পাই 3.5 এর কিউব। তাহলে এই সীসার গোলকটাকে গলিয়ে এরকম ছোট ছোট গোলক কতগুলো তৈরি করা যাবে, কি করে বের করব? একটু আগেই আমি তোমাদেরকে বলেছি, এইটার আয়তনকে মানে এর ভেতরে কতটা সীসা আছে তাকে ভাগ করব এই গোলকগুলোর ভেতরে কতটা সীসা আছে সেইটা দিয়ে, অর্থাৎ এর আয়তনকে ভাগ করব এইটার আয়তন দিয়ে। বোঝা গেল? তাহলে চলো আমরা লিখবো, একেবারে অ্যান্সারে চলে যাই। একেবারে দেখো বলে দিয়েছে কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে, তাহলে আমরা একেবারে এরকমভাবে লিখবো উত্তর বলে, উত্তর এরকমভাবে লিখবো। অতএব তাহলে আমরা এরকমভাবে লিখছি, নিরেট সীসার গোলক তৈরি করা যাবে, সীসার গোলক তৈরি করা যাবে, তাহলে কতগুলো তৈরি করা যাবে? তাহলে কি করে বের করবো? এক্ষুনি তোমাদেরকে বললাম বড় গোলকের আয়তনটাকে ভাগ করতে হবে। বড় গোলকের আয়তন দেখো কত? 4/3 পাই আর কিউব, আর এর জায়গায় লিখবো 7 এবং তার মাথায় দেবো কিউব।
এবারে এইটাকে ভাগ করব ছোট গোলকগুলোর আয়তন দিয়ে। দেখো এই যে ছোট গোলকের আয়তন দেখো আমরা বের করেছি, কত ছোট গোলকের আয়তন 4/3 পাই। এবারে আমরা কত লিখবো 3.5 এখানে আমি দেখো লিখছি কিউব বলে, বোঝা গেল। চলো এবারে দেখি ওপর নিচে কি কি কাটা যায়, দেখি তো চলো। দেখো নিচে 4/3 ওপরে 4/3, নিচে পাই ওপরে পাই, তাহলে ওপরে থাকছে কি কেবলমাত্র 7 কিউব। তাহলে 7 কিউব মানে কি 7কে আমি লিখবো 3 বার, তাই তো 7কে আমি কবার লিখবো 3 বার। আবার দেখো 3.5 মাথায় কিউব মানে কি 3.5কে আমরা লিখবো কতবার, লিখবো কিন্তু 3 বার, ঠিক আছে। 3.5কে লিখবো কবার 3 বার, বোঝা গেল। এবার কাটাকুটি করব, তাহলে দেখো 3.5 মানে কি 3.5, তাহলে দেখি তো 3.5 দুগুণে কত হচ্ছে 3.5, আর যদি 2কে গুণ করি কত হবে 2 5 10 0 হাতে রয়েছে 1, 2 3 6 আর 1 7, আর দশমিকটা এখানে বসে গেল, তার মানে কত হচ্ছে 7। তাহলে আমি যদি দেখো 3.5 নামটা পড়ি তাহলে এরকম হবে 3.5 কে 3.5, 3.5 দুগুণে 7, ঠিক আছে। তাহলে দেখো 3.5 কে 3.5, 3.5 দুগুণে 7। আবার দেখো 3.5 কে 3.5, 3.5 দুগুণে 7। আবার দেখো 3.5 কে 3.5, 3.5 দুগুণে 7, বোঝা গেল। তাহলে উপরে কি কি পড়ে রয়েছে 2 × 2 × 2 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে আমরা ছোট ছোট গোলক এই বড়টাকে গলিয়ে এরকম ছোট ছোট গোলক কতগুলো বলো তো আমরা টোটাল তৈরি করতে পারবো 8খানা, আমরা কিন্তু টোটাল 8খানা গোলক তৈরি করতে পারবো। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, বোঝা গেল। তো দেখো এবারে কিন্তু আমরা স্টার্ট করব আজকের ভিডিওর সবথেকে ইম্পর্টেন্ট অঙ্ক 9-এর দাগ। তোমরা কিন্তু স্টার মার্কিং করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই লিখবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক 9-এর দাগ। দেখো 9-এর দাগে বলে দিয়েছে 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলককে গলিয়ে একটি নিরেট বড় তামার গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে দেখো খুব ভালো করে কিন্তু বুঝবে, 3টে গোলক রয়েছে, 3টে। তো ভাবো এরকম 3টে গোলক রয়েছে এবং গোলকগুলো কিন্তু নিরেট, মানে কি এর মধ্যে পুরো ভর্তি লোহা রয়েছে। আচ্ছা লোহা বলেনি, এখানে তামা বলে দিয়েছে। প্রথম গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলে দিয়েছে 3, তারপরের গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 4 এবং তারপরের গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখো বলে দিয়েছে কত 5। তো এই 3টে গোলক রয়েছে, এবার এই 3টে গোলককে ভালো করে গলানো হলো, গলিয়ে অনেকটা লোহা পাওয়া যাবে। এই 3টে গোলক থেকে যতটা লোহা পাওয়া যাবে সেই ততটা লোহা দিয়ে একটা বড় গোলক বানানো হবে, মানে একটা পুরো এরকম বড় গোলক বানানো হবে, ঠিক আছে। আচ্ছা আমি আরেকটু বড় করে আঁকছি যাতে বুঝতে সুবিধা হয়। 3টে গোলকের মধ্যে থাকা লোহা দিয়ে টোটাল আরেকটা বড় গোলক বানানো হবে যার ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কত সেটাই কিন্তু জানতে চেয়েছে, বোঝা গেল। তাহলে দেখো এই গোলকের মধ্যে তাহলে কতটা লোহা থাকবে বলো তো? এই গোলকের মধ্যে যতটা লোহা, এই গোলকের মধ্যে যতটা লোহা এবং এই গোলকের মধ্যে যতটা লোহা, 3টে লোহাকে মিশিয়ে এই গোলকটা তৈরি হবে, ঠিক আছে। এইবারে কথা হলো এই গোলকের মধ্যে কতটা লোহা আছে কি করে বুঝবো? এই গোলকের মধ্যে কতটা লোহা আছে, এই গোলকের মধ্যে কতটা লোহা আছে আমি কি করে বুঝবো? তাহলে আমাদেরকে এই গোলকের আয়তন বের করতে হবে এই 3টে গোলকের, তাহলেই আমি পেয়ে যাবো এই গোলকের মধ্যে কতটা লোহা আছে, তাই না? তাহলে চলো, আচ্ছা লোহা নয় তামা আছে, তাহলে আমরা দেখো এরকমভাবে লিখবো 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আমরা কি লিখবো আয়তন, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি করব এই গোলকটার আয়তন বের করব, মানে এর ভেতরে কতটা লোহা আছে তামা আছে। তাহলে আয়তন বের করবার সূত্র কি 4/3 পাই। আচ্ছা আর কিউবের জায়গায় আমি কত লিখবো, এর আর দেখো কত রয়েছে, এর আর দেখো রয়েছে কিন্তু 3, মানে ব্যাসার্ধ 3। তাহলে আমি একেবারে আর এর জায়গাতে একেবারেই লিখে দিচ্ছি 3 এবং এখানে আমি দেখো লিখছি কিউব, বোঝা গেল। তাহলে দেখো এখানে কত হচ্ছে, আমি যদি আরেকবার লিখি 4/3 পাই, তাহলে 3-এর কিউব কত হবে, 3-এর কিউব হবে কিন্তু 27 এবং পাশে আমি দেখো কত লিখবো, লিখবো কিন্তু যেহেতু আয়তন বের করলাম তাহলে লিখবো ঘন এবং দেখো এককটা কি রয়েছে, দেখো এককটা রয়েছে কিন্তু সেমি, বোঝা গেল। তাহলে তোমরাই বলো প্রথমটার মধ্যে কতটা তামা আছে, প্রথম গোলকটার মধ্যে মানে এই গোলকটার মধ্যে কতটা তামা আছে, এই যে এতটা তামা আছে 4/3 পাই 27 ঘন সেমি, ঠিক আছে। এবারে দেখবো এইটার মধ্যে কতটা তামা আছে,
তাহলে চলো ওই একইভাবে কিন্তু আমরা এবারে লিখবো, কি লিখবো এবারে আমরা কি লিখবো, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। তাহলে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত হবে, একইভাবে এইটার আয়তন কত হবে, কি করে বের করব, আয়তন বের করবার সূত্র 4/3 পাই আর কিউব, আর মানে কি ব্যাসার্ধ, আর মানে কি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের মাপটাকে আমি একেবারে লিখে দিই 4 এর কিউব, আর এর কিউব না লিখে আমি একেবারে 4 এর কিউব লিখে দিলাম। তাহলে দেখো এখানে কত হচ্ছে 4/3 পাই, তাহলে বলো তো 4 এর কিউব কত হয় 64, পাশে আমরা কি লিখবো ঘন সেমি, বোঝা গেল। তাহলে এই হলো আমাদের কি, এই গোলকটার মধ্যে থাকা তামার পরিমাণ, মানে এই গোলকটার আয়তন কত, এই যে এইটা আমরা পেয়ে গেছি। এইবারে আমরা বের করব এই গোলকটার মধ্যে কতটা তামা রয়েছে, মানে এটার আয়তন এবারে আমরা বের করব। তাহলে একইভাবে এবারে আমরা কি লিখব, 5 সেমি, এবার আমি কমা কমা দিয়ে লিখছি, ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। তাহলে আয়তন বের করবার সূত্র আমরা কি জানি, 4/3 পাই। আচ্ছা এইটার আর কত লিখবো, আর মানে তো 5, আর কিউব না লিখে আমি একেবারে ব্যাসার্ধটা লিখছি 5 এর কিউব। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত 4/3 পাই, 5 এর কিউবকে আমরা কত লিখবো 125, পাশে আমরা কি লিখবো ঘন সেমি। তাহলে আমরা পেয়ে গেলাম তিনটে গোলকের মধ্যে কতটা কতটা করে কি রয়েছে, তামা রয়েছে। প্রথম গোলকের মধ্যে, এর মধ্যে তামা কত রয়েছে, এই যে এইটা, এই যে 4/3 পাই 27। এবার আমি যদি বলি এইটার মধ্যে কতটা তামা রয়েছে, এইটার মধ্যে তামা রয়েছে এই যে এইটা 4/3 পাই কত 64, এর মধ্যে কতটা তামা রয়েছে, এই দেখো এর মধ্যে কতটা তামা রয়েছে সেটা দেখো এখানে বের করেছি। তাহলে আমি আরেকবার লিখি, এর মধ্যে তামা রয়েছে 4/3 পাই 125। তাহলে এইবারে তোমরা বলো এইটার মধ্যে কতটা তামা রয়েছে, তার মানে এইটার মধ্যে কতটা তামা রয়েছে, এখান থেকে যতটা তামা পাওয়া গেছে লিখবো, এইখান থেকে যতটা তামা পাওয়া গেছে লিখবো, তার সাথে যোগ করব এইখান থেকে কতটা তামা পাওয়া গেছে 4/3 পাই কত 64, তার সঙ্গে যোগ করব এইখান থেকে কতটা তামা পাওয়া গেছে 4/3 পাই 125। তাহলে তিনটে জায়গা থেকে পাওয়া তামাকে যোগ করলেই পেয়ে যাব এই গোলকটা, মেশালেই আমরা কি এই গোলকটা তৈরি করতে পারবো, তাই না। তাহলে এর আয়তন কত, এইটার আয়তন কত, মানে এর মধ্যে কতটা তামা রয়েছে, এইটা, এইটা এবং এইটা, এই গোলক থেকে পাওয়া তামা, এই গোলক থেকে পাওয়া তামা, এই গোলক থেকে পাওয়া তামা, ঠিক আছে। তাহলে চলো এবারে আমি দেখো এখানে লিখছি প্রশ্নানুসারে, দেখো আমি এখানে কি লিখছি প্রশ্নানুসারে। তাহলে নতুন যে বড় গোলকটা এক্ষুনি যে এই যে দেখো নতুন বড় গোলকটা, এর মধ্যে কতটা তামা রয়েছে, এর মধ্যে কতটা তামা রয়েছে, প্রথম গোলক থেকে যতটা পেয়েছি 4/3 পাই 27, তারপরে দ্বিতীয় গোলক থেকে পেয়েছি এইটা, তাকে যোগ করব 4/3 পাই 64, তারপরে এই গোলকটা থেকে কতটা পেয়েছি, এই দেখো এই গোলক থেকে পেয়েছি এইটা 4/3 পাই 125। তাহলে এর মধ্যে টোটাল তামা রয়েছে এইটা, বুঝতে পারলে। তাহলে আমি এই দিকে সমান চিহ্নের এই দিকে কি লিখলাম, সমান চিহ্নের এই দিকে লিখলাম কিন্তু এই গোলকটার ভেতরে কতটা তামা রয়েছে, মানে এই গোলকটার আয়তন। তাহলে আমি যদি সমান চিহ্নের এই দিকে আয়তন লিখি, তাহলে আমাকে এই দিকে কি লিখতে হবে, আয়তনের সূত্র লিখতে হবে। তাহলে তোমরাই বলো গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব। তাহলে আর মানে কি ব্যাসার্ধ, এবার এইটার ব্যাসার্ধ তো আমি জানি না, তাহলে এখানে আরটা যেমন আছে বসিয়ে দিই আমি আর কিউব। তাহলে আমি এইদিকে কি লিখলাম গোলকের সূত্র, আর এদিকে লিখলাম গোলকের আয়তনের সূত্রকে এইদিকে লিখলাম, আর এদিকে আয়তনটাকেই পুরো লিখলাম। এইবারে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব যেমন আছে। এইবারে আমরা কি করব বলো তো, কমন নেব, খুব ভালো করে দেখবে কি কি কমন যায় বলো তো। দেখো এখানেও দেখো 4/3, এইখানেও দেখো 4/3, এইখানেও দেখো 4/3, এখানেও দেখো পাই, এখানেও দেখো পাই, এখানেও দেখো পাই। তাহলে আমরা কমন কি নেব, আমরা কিন্তু কমন নেব 4/3, আমরা দেখো কমন কি নেব, এই যে এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা আর এই পুরো জায়গাটা থেকে কমন কি যাচ্ছে 4/3 আর পাই। তাহলে কমন গেলে কি পড়ে থাকবে, এই পুরো জায়গাটা থেকে যদি 4/3 আর পাই চলে যায় তাহলে পড়ে থাকবে কি, পড়ে থাকবে 27। এই পুরো জায়গাটা থেকে যদি 4/3 আর পাই চলে যায় পড়ে থাকবে কি 64। আবার এই পুরো জায়গাটা থেকে যদি 4/3 আর পাই চলে যায় তাহলে পড়ে থাকবে কি, পড়ে থাকবে কিন্তু 125, ঠিক আছে।
তাহলে দুই দিক থেকে কি কি কাটা যাবে তোমরাই বলো। এই দিকেও দেখো 4/3, আবার দেখো এই দিকেও দেখো 4/3, এই যে দেখো 4/3, আবার দেখো দুই দিকে কি কি কাটা যাবে। এই দিকেও দেখো রয়েছে পাই, আবার দেখো এই দিকেও দেখো রয়েছে পাই। তাহলে পড়ে থাকছে দেখো ক্যাপিটাল আর এর কিউব, আর এখানে দেখো 27, 64 আর 125কে যদি যোগ করি তাহলে কত পাবো, 216। তাহলে আর এর কিউব আর 216 মানে কার কিউব বলো তো, 6-এর কিউব। মানে তুমি যদি 6কে এরকম 3বার গুণ করো না, দেখো পাবে কত বলো তো, 216। তাই জন্য আমি 216-র নিচে কি লিখলাম, 6-এর কিউব। তাহলে আর ইজুগাল টু আমরা কত পাচ্ছি, দেখো এই দিক থেকে কিউব আর এই দিক থেকে কিউব, দুদিক থেকে দুটো কিউবকে কেটে দেবো। এই কিউব আর এই কিউব যদি বাদ চলে যায় তাহলে পড়ে থাকবে আর 6। তাহলে এই পেয়ে গেলাম আমরা, কি পেয়ে গেলাম, বড় গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য। আর মানে কি, ব্যাসার্ধ তো, তাহলে বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, 6, অর্থাৎ এই গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, 6। তাহলে অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে এখানে উত্তর এরকমভাবে লিখে দেবো, বড় গোলকের ব্যাসার্ধ, বড় গোলকের ব্যাসার্ধ, তাহলে কত হবে, বড় গোলকের ব্যাসার্ধ আমরা পেলাম 6 সেমি। তাহলে এই হয়ে গেল আমাদের 9-এর দাগের অঙ্কটা কমপ্লিট। তাহলে দেখো এবারে আমরা করব 10-এর দাগের অঙ্কটা। দেখো 10-এর দাগের অঙ্কে বলে দিয়েছে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। তারপরে দেখো বলে দিয়েছে গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত টাকা খরচ পড়বে। তাহলে দেখো এখানে বলে দিয়েছে একটা গম্বুজ আছে। গম্বুজ মানে তোমরা বুঝতে পেরেছো যে মন্দির বা মসজিদ, বিভিন্ন ধর্মীয় স্থান যেগুলো থাকে তাদের উপরে যে একটা চূড়া মতো থাকে সেটাকেই বলা হয় কি, গম্বুজ। অর্থাৎ এই যে এই রকম ধরনের একটা অর্ধগোলাকৃতি গম্বুজ রয়েছে, ঠিক আছে। তো এরকমভাবে একটা অর্ধগোলাকৃতি গম্বুজ রয়েছে, ঠিক আছে, এরকম গম্বুজ রয়েছে এবং গম্বুজটার উপরিতলে রং করা হবে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু খুব ভালো করে এই জায়গাটায় দাগ দেবে, নিচে দাগ দাও যেখানে দেখো বলে দিয়েছে কি গম্বুজের উপরিতলে রং করা হবে। উপরিতলে রং করা হবে মানে কোন জায়গাটাতে রং করা হবে, এই জায়গাটাতে, এই যে বেঁকা অর্থাৎ বক্র তলটাতে কিন্তু রং করা হবে। যদি বলতো সমগ্র তলে রং করা হবে তাহলে কি বুঝতাম, এই জায়গাটাতেও রং করা হবে, কিন্তু বলেছে কেবলমাত্র উপরিতলে, অর্থাৎ কেবলমাত্র এই বক্র তলটাতে কিন্তু রং করা হবে। তাহলে দেখো গম্বুজের চারপাশে এরকম উপরের দিকে এরকমভাবে রং করছে, মানে আমাকে গম্বুজটার বলো তো কিসের মাপ বের করতে হবে। গম্বুজটার দেখো চারপাশের মাপ, রং কোথায় করে, উপরের চারিদিকে, উপরের চারিদিকে তো এরকমভাবে রং করে, তাই না। তাহলে উপরের চারিদিকে রং করছে মানে আমাকে কি বের করতে হবে, গম্বুজটার ক্ষেত্রফল বের করতে হবে। এবারে ক্ষেত্রফল তো আমরা বের করব, কিন্তু এই জায়গাটার ক্ষেত্রফল কিন্তু বের করব না, কারণ বলে দিয়েছে উপরিতলে। তার মানে আমরা কিন্তু কেবলমাত্র এই অংশটার, কেবলমাত্র এই বক্রতলটারই ক্ষেত্রফল বের করব, ঠিক আছে। আচ্ছা, গম্বুজটার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখো কত বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু 42 ডেসিমিটার। তাহলে দেখো 42 ডেসিমিটার, এখান থেকে এতটা হলো ব্যাসার্ধের দৈর্ঘ্য। দেখো বলে দিয়েছে কিন্তু ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার, সরি ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস মানে হলো পুরোটা হলো 42। তাহলে ব্যাসার্ধটা কত, মানে অর্ধেকটা কত, পুরোটা যদি 42 হয় তাহলে ব্যাসার্ধটা হবে কত, পুরোটা 42 মানে ব্যাস 42, তাহলে ব্যাসার্ধ কত হবে, 2 দিয়ে ভাগ করব, 21 হবে, 21 ডেসিমিটার, তাই না। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 21 ডেসিমিটার। এইবারে আমাকে কি বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে, কারণ এর চারপাশে রং করা হচ্ছে। তাহলে আমরা প্রথমে লিখব গম্বুজের আমরা কি লিখব, ব্যাসার্ধ। গম্বুজটার ব্যাসার্ধ দেখি কত, গম্বুজের ব্যাসার্ধ হলো, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, 42কে 2 দিয়ে ভাগ করব, গম্বুজের ব্যাসার্ধ হলো 42কে 2 দিয়ে ভাগ করলে হবে কত, 21 ডেসিমিটার। এই হলো গম্বুজের ব্যাসার্ধ। এইবারে আমরা কি করব, গম্বুজের বক্রতলটার মানে কি, যে বেঁকা তলটা, মানে বুঝতে পেরেছো তো, বেঁকা তল মানে যার উপর দাগ কাটলে দাগ বেঁকে যায়, উপরিতলটার ক্ষেত্রফল বের করব। তাহলে দেখো আমি আবার এখানে লিখব কি, গম্বুজের আমরা কি লিখব, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। তোমরাই কিন্তু আমাকে বলবে যে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়, গম্বুজের বক্রতলের বা মানে অর্ধগোলকের, এটা তো একটা অর্ধগোলক না, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কিন্তু হলো 2 পাই r স্কোয়ার।
আর যদি সমগ্রতল বলতো, অর্থাৎ এই নিচের তলটা এবং এইটাও বলতো, তাহলেও কিন্তু হতো কি 3πr²। কিন্তু এখানে এই তলটা বাদ, শুধু উপরিতল বলেছে, তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি হবে? হবে কিন্তু 2πr²। ঠিক আছে, তাহলে দেখো 2 বসাবো, পাইয়ের জায়গায় কত বসাবো? 22/7 বসাবো। আর এর জায়গাতে কত বসাবো? আর এর মান হলো কিন্তু 21। আর এর মাথাতে কি দেবো? স্কোয়ার দেবো। তাহলে আমরা দেখো এখানে কত পাচ্ছি? 2 × 22/7। 21-এর মাথায় যেহেতু 2 আছে, তাহলে 21কে আমরা কি লিখবো? দুবার লিখবো। কাটাকুটি করবো, তাহলে দেখো 7 × 1 = 7, 7 × 3 = 21। এবারে আমরা গুণ করব, গুণ করলে দেখো এখানে কত হবে? 2 আর 22-এ গুণ করলে কত? 2 আর 22-এ দেখো গুণ করলে 44, 44 আর 3 গুণ করলে কত দেখি হয়? 44 আর 3 গুণ করলে 3 × 4 = 12, হাতে আছে 1, 3 × 4 = 12 আর 1 = 13, 132। তার সঙ্গে আমরা কাকে গুণ করব? 21কে। গুণ করলে কত হবে? 132। আবার দেখো 2 × 2 = 4, 2 × 3 = 6, 2 × 1 = 2। তাহলে কত হচ্ছে? হবে কিন্তু 7, 7 আর এখানে 2। তাহলে দেখো আমরা পাচ্ছি কত? 2772 বর্গ লিখব, কারণ আমরা এখানে ক্ষেত্রফল বের করছি, তাই জন্য কিন্তু বর্গ ডেসিমিটার লিখব। ঠিক আছে, বর্গ ডেসিমিটার। তাহলে এতদূর তোমরা আশা করি বুঝতে পারলে। তাহলে আমরা এই যে বাইরের চারিদিকের মাপটা কিন্তু পেয়েই গেছি। কত পেলাম? 2772 বর্গ ডেসিমিটার। এইবারে কি করা হবে? এই যে মাপ তো পেয়ে গেছি, এইবারে এই ওপরের চারিদিকটায়, এই যে উপরের ভাগ অর্থাৎ এই ওপরের চারিদিকটায় কি করা হবে? রং করা হবে। এবারে যে রঙের মিস্ত্রি আছে সে কি বলেছে? সে বলেছে প্রতি বর্গমিটার রং করতে আমি কত টাকা নেব? 35 টাকা। রঙের মিস্ত্রি কিন্তু বলছে রং করতে প্রতি বর্গ মিটার, ও কিন্তু হিসাব দিচ্ছে বর্গ মিটারে, দাগ দেবে তোমরা বর্গ মিটারে। আর আমরা হিসাব করেছি কিসে? আমরা দেখো হিসাব করেছি কিন্তু বর্গ ডেসিমিটারে, তাই না? আর রঙের মিস্ত্রি বলছে আমি প্রতি বর্গ মিটার রং করতে 35 টাকা নেব। তাহলে রং করতে যখন টাকাটা নেবে তখন ও হিসাব বলছে কিসে? মিটারে। আমি বের করেছি ডেসিমিটারে। তাহলে আমরা কি করব? আমরাও মিস্ত্রির মতো করে হিসাব করব, মানে ডেসিমিটারটাকে আমরা মিটারে নিয়ে যাব। তাহলে ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে কি করতে হয়? তোমরা তো এটা সবাই জানো, তবু আমি দেখো এখানে লিখে দিচ্ছি। কিমি, হেক্টা, তারপরে কি হয়? ডেকা, তারপরে কি হয়? মিটার, তারপরে কি হয়? ডেসি, তারপরে কি হয়? সেমি, তারপরে হয় কি? মিলি। এটা তো তোমরা সবাই জানো। তো এইবারে দেখো আমি আছি ডেসিতে, চলে যেতে চাই মিটারে। ঠিক আছে, তাহলে আমি আছি কোথায়? ডেসিতে, চলে যেতে চাই কোথায়? মিটারে। মিটার দেখো এইখানে রয়েছে, তাহলে আছি ডেসিতে, যাব মিটারে। তাহলে যদি এই দিকে যেতে চাই, মানে বাঁ দিকে যেতে চাই, তাহলে কি করতে হয় বলো তো? ভাগ করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা কি করব বলো তো? ভাগ করব। তাহলে এরকম দাগ কাটবো, নিচে 1 লিখবো। কত দিয়ে ভাগ করব? ডেসি থেকে মিটার, মানে কঘর আমি এই দিকে আসছি, কঘর বাঁ দিকে আসছি। দেখো আছি ডেসিতে, যাব মিটারে, তাহলে দেখো আমি কঘর আসছি? এই দিকে 1 ঘর। তাহলে আমি এখানে কটা শূন্য বসাবো? একটা শূন্য। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এইবারে একটা জিনিস খেয়াল করবে, এটা আমি যখন তোমাদেরকে লম্ববৃত্তাকার চোঙ করিয়েছিলাম তখন বলেছিলাম, যদি পাশে বর্গ লেখা থাকে তাহলে একটা শূন্য এক্সট্রা লিখবে, একটা শূন্য ফ্রি। যদি পাশে বর্গ লেখা থাকে তাহলে একটা শূন্য ফ্রি, যদি পাশে ঘন লেখা থাকে তাহলে 2টো শূন্য ফ্রি। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে বর্গ লেখা আছে তাহলে আরও একটা শূন্য ফ্রি। ওকে, চলো তাহলে শূন্যগুলোকেও এবারে ভাগ করলে দেখি এখানে কত হচ্ছে। দেখো ভাগ করছি, এখানে কোথাও দশমিক নেই, মানে আমি ধরে নিচ্ছি দশমিক এইখানে আছে। দশমিক কোথায় আছে? এইখানে। ভাগ হচ্ছে, 100 দিয়ে ভাগ হচ্ছে, ভাগ হলে দশমিক এই দিকে আসে। ক ঘর আসবে? 2টো শূন্য। 2 ঘর এই দিকে আসবে দশমিক, 2 ঘর। ঠিক আছে, 2টো ঘর এই দিকে আসবে। তাহলে দেখো 2টো ঘর, এই দেখো এই একটা ঘর আর এই একটা ঘর, এই 2টো ঘর টপকে দশমিকটা কোথায় আসবে? এই জায়গাটাতে আসবে। ঠিক আছে, আমি এখান থেকে মুছে দিচ্ছি দশমিকটাকে। দশমিকটা এলো কিন্তু এই 7-এর পরে, এই 2টো 7-এর মাঝখানে গিয়ে বসলো। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে এখানে। তাহলে কি হলো যে দশমিকটা এইখানে ছিল, দশমিকটা 2টো ঘর টপকে এসে এইখানে বসলো। আর পাশে আমরা কি লিখবো? পাশে কিন্তু আমরা লিখবো, এখানে আমরা কি লিখবো এবারে? বর্গ। তাহলে এবার ডেসিমিটারটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? মিটার হয়ে গেছে। ডেসিমিটার চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? মিটার। তাহলে এর উপরিতলের ক্ষেত্রফল কত পেয়েছি আমরা? পেয়েছি কিন্তু 27.72
বর্গমিটার। এবারে 1 বর্গমিটার রং করতে কত টাকা চাইছে মিস্ত্রি? চাইছে কিন্তু 35 টাকা। তাহলে চলো আমরা এইভাবে লিখব, 1 বর্গমিটার রং করতে খরচ হয়, রং করতে খরচ হয় 1 বর্গমিটার রং করতে খরচ হয় কত টাকা? হয় কিন্তু 35 টাকা। তাহলে এইবারে 1 বর্গমিটারের জায়গায় রং করবে কত বর্গমিটার? এই যে এই এত বর্গমিটার রং করা হবে, ঠিক আছে, 27.72। তাহলে দেখো 27.72 বর্গমিটার রং করতে খরচা হবে, তাহলে কত? 27.72, তার সাথে গুণ করব কত? 35কে, তাহলেই পেয়ে যাব যে টোটাল খরচাটা কত হবে। ঠিক আছে, তাহলেই পেয়ে যাব যে টোটাল খরচা কত হবে। তাহলে দেখো আমি এই সাইডটাকে মুছে দিচ্ছি, এই দিকের রাফটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে। এবার আমি এখানে গুণটাকে করব, তাহলে দেখো 27.72, তার সাথে গুণ করব কত? 35। দেখি গুণ করলে এখানে কত হচ্ছে? 5 দুগুণে 10 শূন্য, হাতে রয়েছে 1, 5 সাথে 35 আর 1 কত? 36 6, হাতে রয়েছে 3, তাই তো। আবার দেখো 5 সাথে 35 আর 3 কত? 38 8, হাতে রয়েছে কত? 3, 5 দুগুণে 10 আর 3 কত? 13। এইবারে দেখো 3 দুগুণে 6, 3 সাথে 21 1, হাতে থাকবে কত? 2। আবার দেখো 3 সাথে 21 আর 2 কত? 23, 23 3, হাতে কত থাকবে? 2। আবার দেখো 3 দুগুণে 6 আর 2 কত হবে? 8। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 6 6 12, হাতে আছে 1, 10 শূন্য, আবার হাতে রয়েছে 1 7, আবার এখানে দেখো হচ্ছে 9। তাহলে দেখো দশমিকের পরে যেহেতু দুটো সংখ্যা, তাহলে আমরা 1 ঘর 2 ঘর পরে এইখানে দশমিক দেব, ঠিক আছে, 2 ঘর পর দশমিক দেবো। তাহলে আমরা কত পেলাম? 970 টাকা 20 পয়সা। তাহলে এই হয়ে গেল। তাহলে চলো আমরা এখানে অ্যান্সার লিখবো। তাহলে অ্যান্সারে কত লিখবো? লিখবো কিন্তু 970 টাকা 20 পয়সা, ঠিক আছে। এই দুইগুলোকে মুছে দিই। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তবু যদি তোমরা এখানে উত্তর লিখে দিতে চাও, বলেছে যে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসেবে কত খরচা পড়বে, তাহলে হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার। এখানে লিখে দেবে যে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে 970 টাকা 20 পয়সা খরচা হবে, ঠিক আছে। তো দেখো এবারে আমরা করব 11 দাগের অঙ্কটা। 11 দাগের অঙ্কে দেখো কি বলে দিয়েছে, একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি এবং 17.5 সেমি, গোলক দুটো তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত নির্ণয় করি। তাহলে দেখো দুটো গোলক রয়েছে, ঠিক আছে, এরকমভাবে দুটো গোলক রয়েছে, এই একটা গোলক রয়েছে এবং এই একটা গোলক রয়েছে। এবারে দেখো গোলকগুলো দেখো বলে দিয়েছে ফাঁপা, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফাঁপা মানে কি? ফাঁপা মানে কিন্তু ভেতরটা পুরো ফাঁকা, ঠিক আছে, ভেতরটা পুরো ফাঁকা, এর ভেতরে কিচ্ছু নেই, পুরো খালি। ভাবো যে প্লাস্টিকের বলে আমরা ক্রিকেট খেলি, সেই রকম ধরনের বল আর কি। তো এরকম ফাঁপা কি রয়েছে? গোলক রয়েছে। এইবারে এই ফাঁপা গোলকে ধাতু কোন জায়গাটাতে রয়েছে? ধাতু রয়েছে এই জায়গাটাতে, খুব ভালো করে দেখবে। ধাতু কিন্তু রয়েছে এই রকম জায়গাতে, ধাতুর তৈরি গোলক, ঠিক আছে, লোহা বা অন্য কিছু হতে পারে, কিন্তু ভেতরটা ফাঁকা। আবার দেখো এইখানেও ঠিক তেমনই, গোলকের ধাতু কোথায় রয়েছে? দেখো ধাতু কিন্তু রয়েছে এই জায়গাটাতে। এইবারে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এই গোলকে কতটা ধাতু আছে, এই গোলকে কতটা ধাতু আছে বলো, তাহলে আমি এই গোলকটার কি বের করব? আয়তন বের করব নাকি ক্ষেত্রফল বের করব? তোমরাই বলো তো। দেখো ভেতরেও যদি লোহা থাকতো, তাহলে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে তুমি বলো তো এর ভেতরে কতটা লোহা আছে, তখন আমরা কি করব? আয়তন বের করব। কিন্তু এর ভেতর তো ফাঁকা, ভেতরে তো কিচ্ছু নেই, পুরো খালি। যা ধাতু রয়েছে সেই ধাতুটা কিন্তু শুধু এইখানে রয়েছে, এই জায়গাটা জুড়ে রয়েছে। তাহলে আমাকে এখানে কতটা ধাতু আছে বের করতে হবে, মানে আমাকে কি বের করতে হবে? এই গোলকটার সব ধাতু তো এইরকম জায়গাতে রয়েছে, তাহলে আমাকে গোলকটার ক্ষেত্রফল বের করতে হবে। কারণ আমি বলেছিলাম ক্ষেত্রফল মানে হলো কিন্তু বাইরের দিকের, অর্থাৎ এই বর্ডারের মাপটা, এই বর্ডারের মাপটাই হলো কিন্তু ক্ষেত্রফল। তাহলে বর্ডারে যা ধাতু রয়েছে সব কিন্তু এই বলের গোলকের বর্ডারে রয়েছে, ভেতর তো ফাঁকা। তাহলে বর্ডারে কতটা ধাতু রয়েছে বের করতে হবে, মানে আমাকে গোলক দুটোর কি বের করতে হবে?
হবে? সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এবারে সমগ্রতলের ক্ষেত্রফল বের করব। ব্যাসের দৈর্ঘ্য দেখো কত বলে দিয়েছে, প্রথমটার বলে দিয়েছে ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি, তাই তো? প্রথমটার ব্যাসের দৈর্ঘ্য দেখো বলে দিয়েছে কিন্তু 21, এবং তারপরেরটার ব্যাসের দৈর্ঘ্য দেখো কত বলে দিয়েছে কিন্তু 17.5। তাহলে ব্যাসের দৈর্ঘ্য, সরি আমি তো এটা ব্যাসার্ধ আঁকলাম, ব্যাস মানে হলো পুরোটা হলো 21, পুরোটা হলো 17.5। তাহলে তোমাদেরকে বের করতে হবে অর্ধেকটা কত, অর্থাৎ এইখান থেকে এতটার মাপ কত। তাহলে পুরোটা যদি 21 হয় তাহলে ব্যাসটা কত হবে, ব্যাসার্ধটা যদি হয়, তাহলে দেখো ব্যাসটা যদি হয় 21 তাহলে ব্যাসার্ধটা কত হবে, 21/2 হবে। তাহলে দেখো পুরোটা যদি হয় 17.5 তাহলে অর্ধেকটা কত হবে, অর্থাৎ ব্যাসার্ধটা কত হবে, সেক্ষেত্রে হবে 17.5/2 হবে, তাই না? তাহলে চলো সেটাকেই কিন্তু আমরা লিখবো। তাহলে দেখো এইটার ব্যাসার্ধ কত, 21/2, তাহলে আমরা এইভাবে লিখবো, হ্যাঁ 21/2 সেমি। আচ্ছা এককটা দেখি এখানে কি রয়েছে, সেমি রয়েছে। সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের কি লিখবো আমরা, সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা জানি 4πr²। তাহলে আর মানে কি, আর মানে হলো এই ব্যাসার্ধটা, তো আর এর জায়গাতে আমি কি লিখবো কিন্তু 21/2। আর না লিখে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি আর এর মানটাকে, ঠিক আছে? এত পাশে আমরা কি লিখবো, বর্গ সেমি, ঠিক আছে? বর্গ সেমি, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কি আমাদের এইটার সমগ্রতলের ক্ষেত্রফল, এই গোলকের। এবারে আমরা বের করব এই গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলকে, ঠিক আছে? তাহলে চলো আমরা কি লিখবো কিন্তু 17.5/2। 17.5টা কিন্তু হলো, এটা কিন্তু হলো ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে, তার অর্ধেক, ঠিক আছে? এই এত সেমি। আবার আমরা কি লিখবো, ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, 4πr²। তাহলে দেখো আমি এখানে লিখবো কি 4π, তাহলে এইটার ব্যাসার্ধ কত, আর কত, দেখো আর হলো কিন্তু 17.5/2। 17.5টা কিন্তু পুরোটা ব্যাসটা ছিল, ব্যাসার্ধটা হলো এইটা, মাথায় দেবো স্কোয়ার, পাশে কি লিখবো আমরা, বর্গ সেমি, ঠিক আছে? বর্গ সেমি, ওকে। তাহলে এইবারে আমাদের কাছে জানতে চেয়েছে এর ক্ষেত্রফল আর এইটার ক্ষেত্রফলের অনুপাত। তো চলো আমরা অনুপাত লিখবো। অ্যান্সারে জানতে চেয়েছে যে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তাদের অনুপাত। তাহলে চলো আমরা এরকমভাবে উত্তর লিখবো, অতএব গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার কি অনুপাত। তো চলো তার অনুপাত আমরা বের করব। তাহলে বলো প্রথম গোলকটা তৈরি করতে কতটা ধাতু লেগেছে, তো তোমরা এখানেই দেখতে পাচ্ছ প্রথম গোলকটা তৈরি করতে ধাতু লেগেছে, এই দেখো 4π, তারপরে এই যে 21/2 দেখো স্কোয়ার। আর দ্বিতীয় গোলকটা তৈরি করতে ধাতু লেগেছে এইটা, দেখতে পাচ্ছ এই যে এইটা। তাহলে চলো আমরা লিখবো 4π, তাহলে এবারে কত লিখবো, 21/2, তারপরে আমরা কি লিখবো, r²। এটা হলো প্রথম গোলকের ক্ষেত্রফল বা যতটা ধাতু লেগেছে। তারপরে লিখবো দ্বিতীয় গোলকের 4π, এবারে আমরা কত লিখবো, 17/5/2, তারপরে আমরা এখানে কি লিখবো, স্কোয়ার। আচ্ছা অনুপাতের দুদিকে কি কি মিল আছে আমরা কেটে দিতে পারি, দেখো এপারেও 4 এপারেও 4, এদিকেও পাই এদিকেও পাই। তাহলে দেখো পড়ে থাকছে কি, দেখো এখানে খুব ভালো করে দেখো পড়ে থাকছে 21/2, যেহেতু মাথায় স্কোয়ার আছে আমি দুবার লিখছি 21/2কে, ঠিক আছে? আবার দেখো অনুপাত দেবো 17.5/2, এর মাথায় যেহেতু স্কোয়ার আছে ওই একইভাবে 17.5/2কে আমি না দুবার লিখছি 17.5/2। এবারে দেখো কি কি কেটে যাবে, দেখো অনুপাতের এই দিকে দেখো নিচে 2, অনুপাতের এই দিকেও দেখো নিচে 2, আবার দেখো এই তো অনুপাত, তার এই দিকেও দেখো নিচে 2, আবার দেখো অনুপাতের এই দিকেও দেখো নিচে 2।
তাহলে এইবারে দেখি কি কি রয়েছে। এবার আমি ভগ্নাংশ করে লিখছি, দেখো 21 ইন্টু 21 আমি এইভাবে লিখছি, 21 ইন্টু 21। এইবারে দেখো এই অনুপাতের এই যে পরের অংশটা, অনুপাতের এই দিকের অংশটাকে আমি ভগ্নাংশ করে লিখলে কোথায় লিখবো, নিচে লিখবো 17.5 ইন্টু আবার কত লিখবো আমরা 17.5। এইবারে আমাদের কাজ হবে দশমিকটাকে তুলে দেওয়া। দেখো আমি যদি এখানে দশমিক তুলে দিই তাহলে এখানে কত লিখবো 1, দেখো দশমিকের পরে একটাই সংখ্যা তাই জন্য একটা শূন্য। আবার দেখো আমি এখান থেকে দশমিক তুলে দিচ্ছি, তুলে দিলে দেখো দশমিকের পরে একটাই সংখ্যা তাই জন্য একটা শূন্য বসাবো। এবারে এটাকে আমি একবার ফ্রেশ করে আরেকবার টুকছি, আরেকবার যদি আমি এখানে টুকি এই জায়গাটাতে তাহলে দেখো এখানে কত হচ্ছে 21 ইন্টু 21 ইন্টু 100, আর নিচে দেখো কত রয়েছে 175, আর এখানেও দেখো কত রয়েছে 175। তাহলে দেখো প্রথম কাটাকুটি আমরা করব 25 দিয়ে। তাহলে দেখো 25 4 হয় 100, 25 দিয়ে তুমি যদি 175কে ভাগ করো পাবে কত বলো তো 7। ঠিক আছে, 25 দিয়ে 175কে করবে, এই দেখো 25 7 হয় কিন্তু 175 মনে রাখবে, সেই হিসেবে 7। আবার দেখো 7 1 7, 7 দিয়ে আমি যদি 21কে ভাগ করি কত হবে 3 হবে। ঠিক আছে, আচ্ছা আর কি কি কাটা যাবে বলো তো। তাহলে এবারে আমরা কি দিয়ে কাটবো, এবারে কিন্তু খুব ভালো করে দেখবো, এবারে আমরা 7 দিয়ে কাটবো। দেখো 7 দিয়ে আমি যদি 175কে ভাগ করি তাহলে দেখি তো কত হয়, 175কে আমি যদি 7 দিয়ে ভাগ করি হবে কিন্তু 7 দুগুণে 14, বিয়োগ করলে কত হবে 7 থেকে 4 বিয়োগ করলে কত হবে 3, 35, 7 5 35। তাহলে দেখো আমি এখানে কত পাচ্ছি 25 পাচ্ছি। আবার দেখো 7 দিয়ে আমি যদি 21কে ভাগ করি কত পাবো 3 পাবো। আর কিন্তু সেরকম কিছু কাটাকুটি যাবে না। এবারে দেখো আমরা জাস্ট এটাকে লিখবো এখানে, তাহলে দেখো উপরে থাকছে 3 ইন্টু 3, অর্থাৎ 3 ইন্টু 3 মানে কত 9, 9 আর 4 গুণ করলে কত হবে, হবে কিন্তু 36। আর এখানে দেখো থাকছে কত, থাকছে কিন্তু 25, তাহলে এখানে আমরা কত লিখবো 25। তাহলে এবারে এই ভগ্নাংশকে আমি যদি অনুপাত করি তাহলে কত হবে 36:25। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, বোঝা গেল। তো দেখো এবারে আমরা করব সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক 12 দাগ। 12 দাগের অঙ্ক কিন্তু হলো এই ভিডিওর প্রচণ্ড প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে লিখে রাখবে এবং অঙ্কের পাশে স্টার মার্কিং করে রাখবে। দেখো 12 দাগের অঙ্কে কি বলে দিয়েছে, বলে দিয়েছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে এই যে অঙ্কটাকে না আমি একটা গল্পের মাধ্যমে বোঝাবো, খুব ভালো করে বুঝবে। এখানে দেখো ধাতব গোলক বলেছে, তো আমি ধাতব গোলক না ভেবে এটাকে না আমি একটা তরমুজ দিয়ে চিহ্নিত করছি। ভাবো একটা তরমুজ রয়েছে, পুরো একটা গোলাকার তরমুজ রয়েছে। তো দেখো এরকম একটা পুরো গোলাকার তরমুজ রয়েছে, ঠিক আছে। এবারে এই তরমুজের কি করা হবে, এই তরমুজের উপরিতলটাকে, অর্থাৎ যে মোটা খোসা, সবুজ যে মোটা একটা অংশ থাকে না খোসা, যেটা আমরা খেতে পারি না, সেইটাকে ছাড়িয়ে ফেলা হবে। দেখো সাধারণত আমরা তরমুজ কেমন কাটি, সাধারণত আমরা তরমুজ এরকম কাটি, ভাবো একটা তরমুজ রয়েছে, হয় মাঝখান থেকে এরকম কেটে ফেলি, বা আমরা কোনো একটা তরমুজ রয়েছে আমরা ভাবো এইখান থেকে কেটে ফেলি। কিন্তু এখানে তেমনটা বলেনি, এখানে কি বলেছে, এখানে বলে দিয়েছে তরমুজের ওপরের অংশটাকে ছাড়ানো হবে, অর্থাৎ ওপরের অংশটাকে ছাড়িয়ে ফেলা হবে, মানে এই লাল অংশটা কেবলমাত্র পড়ে থাকবে। ঠিক আছে, এই যে লাল অংশটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই লাল অংশটা কেবলমাত্র পড়ে থাকবে। আচ্ছা আমি যদি তরমুজ না ভেবে পেঁয়াজ বলি, ভাবো একটা পুরো গোলাকার পেঁয়াজ রয়েছে, ঠিক আছে। পেঁয়াজের দেখো এই যে এই অংশগুলো হলো ভাবো খোসা, ঠিক আছে, যেটাকে আমি বলছিলাম না যে তরমুজের এই অংশটা ভাবো পুরো একদম মোটা সবুজ খোসা, ঠিক আছে, মোটা সবুজ খোসা। বা পেঁয়াজ যদি বলি, ভাবো পেঁয়াজের এই যে এই অংশটা হলো কি খোসা পুরো, ঠিক আছে, এই অংশটা হলো খোসা। আর ভেতরের এই অংশটা কি আসল পেঁয়াজ, বা যদি তরমুজ বলি তাহলে ভেতরের এই অংশটা হলো লাল অংশ, যে অংশটা আমরা খাই আর কি, সেই লাল অংশটা। এইবারে দেখো কি বলেছে বলো তো, বলেছে ভাবো কোনো একটা ছুরি বা বঁটি দিয়ে ওপরের এই যে সবুজ অংশটা, এই যে ছাল অংশটা, বা যদি পেঁয়াজ বলি পেঁয়াজের এই ছাল অংশটাকে ভাবো কেটে বাদ দিয়ে দেওয়া হলো, ভাবো কেটে বাদ দিয়ে দেওয়া হলো, ছালটাকে পুরো ছাড়িয়ে দেওয়া হলো বা খোসাটাকে পুরো ছাড়িয়ে দেওয়া হলো। সবুজ রঙের তোমরা বুঝতেই পারছো, এই যে সবুজ রঙের এই যে খোসা অংশটা, এই খোসা অংশটাকে যদি পুরো ছাড়িয়ে দেওয়া হয় তাহলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে কিন্তু শুধুমাত্র এই গোল অংশটা, এই লাল অংশটা কিন্তু পড়ে থাকবে, ঠিক আছে।
এই লাল অংশটা পড়ে থাকবে। এইবারে বইতে কি জানতে চেয়েছে, অ্যান্সারে জানতে চেয়েছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন। দেখো কেটে নেওয়া অংশ মানে কোনটা, কেটে নেওয়া হয়েছে কোন জায়গাটা, তরমুজের কেটে নেওয়া হয়েছে এই যে এই সবুজ অংশটা, এই হলো কেটে নেওয়া অংশ। বলেছে এইটার আয়তনের সঙ্গে এই কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে জানতে চেয়েছে অবশিষ্ট গোলক। অবশিষ্ট গোলক মানে এইটা, এই অংশটার আয়তনের অনুপাত। ঠিক আছে, কেটে নেওয়া অংশ মানে এই সবুজ অংশের সঙ্গে এই অংশটার আয়তনের অনুপাত কিন্তু জানতে চেয়েছে। তাহলে চলো আমরা তো অঙ্ক স্টার্ট করব। অঙ্ক স্টার্ট করবার সময় কিন্তু আমরা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করব, যে যতক্ষণ খোসা ছাড়ানো হয়নি, অর্থাৎ খোসা যতক্ষণ ছাড়ানো হয়নি, অর্থাৎ বড় গোলকটার ব্যাসার্ধ কত, বড় গোলকটার ব্যাসার্ধ কত। তো দেখো বড় গোলকের ব্যাসার্ধ কত হবে, আমি দেখো এখানে করছি, আমি এইখান থেকে দেখো এই যে লাল অংশটা, তো আমি এখানে লিখছি লাল অংশ। তো দেখো আমি এখানে দেখো লিখছি লাল অংশ, ঠিক আছে, এই যে লাল অংশটা। এবারে দেখো এইটার ব্যাসার্ধ কত বলো তো, এইটার ব্যাসার্ধ এই যে এইখান থেকে এই দেখো এই এতটার হলো কি ব্যাসার্ধ, ঠিক আছে, এই এতটা হলো কি ব্যাসার্ধ। তাহলে বড় গোলকটার ব্যাসার্ধ কোনটা তোমরা বুঝতে পেরেছো তো, বড় গোলকের ব্যাসার্ধ হলো এই যে এইটা হলো কিন্তু বড় গোলকের ব্যাসার্ধ। আর এই বড় গোলকের ব্যাসার্ধকে আমরা কোন লেটার দিয়ে চিহ্নিত করব বলো তো, বড় গোলকের এই ব্যাসার্ধটাকে, বড় গোলকের ব্যাসার্ধকে কিন্তু আমরা ক্যাপিটাল লেটারে আর দিয়ে চিহ্নিত করব। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ পুরো কিন্তু এইখান থেকে দেখো এই পুরো কিন্তু এতটা পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই হলো কি বড় গোলকের ব্যাসার্ধ। আর খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এই যে ছোট গোলকটা পেলাম তার ব্যাসার্ধকে আমি কি স্মল লেটারে আর দিয়ে চিহ্নিত করব। এইবারে এই যতটুকুনিকে আমি চিহ্নিত করলাম ঠিক ততটুকুনিকে আমি এবারে লিখব। তাহলে দেখো আমরা এইভাবে লিখব, এটা হলো আগের গোলক আর এটা হলো নতুন গোলক, ঠিক আছে। তাহলে আমরা এরকমভাবে লিখব, মনে করি আগের গোলকের মানে যতক্ষণ খোসা ছাড়াইনি ঠিক ততক্ষণ, মনে করি আগের গোলকের ব্যাসার্ধ হলো কত ধরে নিচ্ছি আমি, ক্যাপিটাল লেটারে আর একক বলে লিখছি, ঠিক আছে, আর একক। আর নতুন গোলকের ব্যাসার্ধ কত ধরে নিচ্ছি, এটাকে আমি স্মল লেটারে আর ধরে নিচ্ছি। নতুন গোলক মানে খোসা ছাড়ানোর পরে এইটা যেটা পেয়েছি এইটা, এর ব্যাসার্ধকে ধরে নিচ্ছি স্মল লেটারে আর একক। আশা করি বুঝতে পারলে। এইবারে দেখো আমি এখানে কি লিখব, প্রশ্নানুসারে লিখব। এইবারে আমি যে লাইনটায় দাগ দিতে বলবো সেই লাইনটায় দাগ দেবে, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এই লাইনটা। দেখো কি বলে দিয়েছে এই লাইনে, দেখো বলে দিয়েছে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে আবারও দেখো এই লাইনটায় দাগ দেবে, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, ঠিক যতটুকুনি আমি বললাম নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল সেটাকে আগে আমি লিখব, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল। নতুন গোলক মানে এইটা, এর বক্রতলের ক্ষেত্রফল কি হবে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি সবাই, 4πr²। তাহলে এইটা আমি কি লিখলাম, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তারপরে দেখো কি বলে দিয়েছে, পুরনো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক হবে। পুরনো মানে আগের যে গোলক, আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক হবে। আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে, আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr²। এবারে এইরকমভাবে r² লিখব। তাহলে পুরনো গোলকের বা আগের গোলকের এই হলো বক্রতলের ক্ষেত্রফল, আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফল তার অর্ধেক হবে মানে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব, বোঝা গেল। তাহলে আবারও দেখো ওই লাইনটায় তোমরা খুব ভালো করে দেখে নেবে, বলে দিয়েছে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল এই হলো পুরনো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক হবে, অর্ধেক মানে আমি 2 দিয়ে ভাগ করব, ওকে। এইবারে দেখো কি কি কাটা যাবে, সমান চিহ্নের এই দিকে আর এই দিকে কি কি মিল আছে আমরা দেখি তো। দেখো এই দিকেও 4 এই দিকেও 4 কেটে যাবে, এই দিকে পাই এই দিকে পাই কেটে যাবে। তাহলে এই দিকে দেখো থাকছে কত, স্মল লেটারে r², এখানে থাকছে ক্যাপিটাল লেটারে r², আর এখানে দেখো থাকছে কত, নিচে 2 থাকছে। তাহলে দেখো 2টা কি রয়েছে, ভাগ এই সাইডে চলে আসলে কি হবে, গুণ হয়ে যাবে, 2r² হয়ে যাবে। আর এই দিকে কি ক্যাপিটাল লেটারে r²। এবারে আমরা বের করব ক্যাপিটাল লেটারে r এর মান। তাহলে দেখো এই স্কোয়ারটাকে আমি যদি সমান চিহ্নের এই দিকে পাঠাই তাহলে কি হবে, এই দিকে পাঠালে এই স্কোয়ারটা সমান চিহ্নের এই দিকে আসলে হয়ে যাবে √।
তাই না? স্কোয়ার উল্টো দিকে চলে গেলে কী হয়, রুট, আর এই দিকে কেবলমাত্র আর পড়ে থাকবে। তাহলে রুটের বাইরে কে বেরোতে পারবে, যার মাথাতে স্কোয়ার আছে, যেমন আরের মাথাতে স্কোয়ার আছে ও রুটের বাইরে বেরোতে পারবে, কিন্তু 2 বাইরে বেরোতে পারবে না, রুটের মধ্যেই থাকবে, কারণ 2-এর মাথায় কি স্কোয়ার নেই তো। তাহলে দেখো আমরা আর ইজুগাল টু কত পেলাম, আমি আরেকবার এইখানে লিখছি, দেখো আমরা ক্যাপিটাল লেটারে আর ইজুগাল টু পেলাম স্মল লেটারে আর ইন্টু √2। তাহলে এই একটা পার্ট আমাদের হলো। এবারে আমরা কি করব, উত্তর লিখব। উত্তরে দেখো আমাদের কাছে কি জানতে চেয়েছে, উত্তরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বলে দিয়েছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে। তাহলে আবারও বলছি, কেটে নেওয়া হয়েছে কোন অংশটা, কেটে নেওয়া হয়েছে কিন্তু সবুজ খোসা অংশটা, খোসা অংশটা। যদি পেঁয়াজ বলি, পেঁয়াজের এই খোসা অংশটা, এই খোসা অংশটার আগে আয়তন বের করব, খোসা অংশটার আয়তন আমরা আগে বের করব। তাহলে দেখো আমরা এখানে লিখব, দেখো কেটে নেওয়া অংশের আয়তন, তাহলে আমি আগে লিখছি অতএব কেটে নেওয়া অংশের আয়তন, আগে বের করি তো, কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন আমরা কি করে বের করব, তোমরাই বলো, মানে খোসাটার আয়তন আমরা কি করে বের করব। দেখো খোসার আয়তন আমরা এইভাবে বের করব, দেখো আমি যদি এরকম করি, খোসা মানে কোন জায়গাটা, এই জায়গাটা তো, এইটার আয়তন আমরা কি করে বের করব বলো তো, খুব ভালো করে কিন্তু দেখবে। পুরো তরমুজটা বা পুরো পেঁয়াজটার আয়তন থেকে, পুরো এই যে পুরো অর্থাৎ বাইরের দিক থেকে দেখো, পুরো যে তরমুজটা রয়েছে বা গোলকটা রয়েছে তার আয়তন থেকে আমি যদি ছোট গোলকটার আয়তনকে বিয়োগ করি, তাহলে এই খোসা অংশটার আয়তন আমরা পেয়ে যাব। বোঝা গেল? কি বললাম, পুরো মানে খোসা শুদ্ধ, খোসা সমেত তরমুজ থেকে আমি যদি শুধু লাল অংশটাকে বিয়োগ করে দিই, তাহলেই শুধু খোসা পেয়ে যাব, তাই না? বোঝা গেল? পুরো তরমুজ থেকে এই লাল অংশটাকে বিয়োগ করলে এই সবুজ খোসাটা পেয়ে যাব। তাহলে আমরা সেটাই করব, চলো পুরো তরমুজ থেকে আমরা বিয়োগ করব, পুরো খোসা সমেত তরমুজ থেকে আমি বিয়োগ করব। তাহলে খোসা সমেত তরমুজের আয়তন কি, 4/3, আয়তনের সূত্র কি, 4/3 পাই খোসা সমেত তরমুজের আয়তন কত হবে, খোসা সমেত তরমুজের আয়তন। তাহলে খোসা সমেত তরমুজের ব্যাসার্ধ কত, খোসা সমেত তরমুজের ব্যাসার্ধ হলো কিন্তু, খুব ভালো করে দেখবে, এইখান থেকে এতটা, অর্থাৎ এখান থেকে এতটা মানে কি, ক্যাপিটাল লেটারে আর। তোমরা এখানেও দেখবে, ভালো করে দেখো, খোসা সমেত তরমুজের ব্যাসার্ধ মানে হলো এই এতটা, যেটাকে আমরা বলি কি, ক্যাপিটাল লেটারে আর। তাহলে আমরা কি লিখবো, 4/3 পাই ক্যাপিটাল লেটারে আর কিউব। সেখান থেকে আমরা বিয়োগ করব খোসা সমেত তরমুজ, সেখান থেকে আমরা বিয়োগ করব শুধু লাল অংশটা, ঠিক আছে? লাল অংশটাকে আমরা যদি বিয়োগ করে দিই, এই যে এই লাল অংশটাকে যদি আমি বিয়োগ করে দিই, দেখো এই যে লাল অংশটাকে, এই লাল অংশটাকে আমি যদি দেখো বিয়োগ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব, খোসাটা পেয়ে যাব। তাহলে লাল অংশটাকে আমি যদি, এই যে লাল অংশটাকে আমি এইখানে এঁকেছি, দেখো এই লাল অংশটার আয়তন বের করি, তাহলে লাল অংশটার আয়তন কত হবে, দেখো লাল অংশটার আয়তন হবে 4/3 পাই, লাল অংশটার ব্যাসার্ধ কত দেখো, আর, স্মল লেটারে আর। বোঝা গেল? তাহলে চলো এবারে আমরা কি করব, কমন নেব। তাহলে দেখি কমন নিলে কত হচ্ছে, দেখো এইখানেও দেখো কি রয়েছে 4/3, এখানেও দেখো 4/3, তাহলে আমরা কমন কি নেব, আমি যদি দেখো এইখান থেকে নিই, তাহলে দেখো নেব 4/3, তারপরে দেখো এখানে কি রয়েছে পাই, চলো পাই নেব। তাহলে পড়ে থাকছে কি, আর কিউব মাইনাস, দেখো এখানে কি পড়ে থাকছে, পাই তো কমন চলে গেছে, তাহলে পড়ে থাকছে আর কিউব। বোঝা গেল? তাহলে আমরা কেটে নেওয়া অংশের আয়তন কত পেলাম, কেটে নেওয়া অংশের আয়তন পেলাম কিন্তু এইটা। এইবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, এইবারে কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে যে অনুপাত বের করতে, কার অনুপাত বের করতে, কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া মানে তোমরা বুঝতে পারছো তো, এই যে সবুজ অংশটার আয়তন, আর কার অনুপাত জানতে চেয়েছে, এই যে লাল অংশটা মানে হলো অবশিষ্ট অংশটা, লাল মানে অবশিষ্ট অংশটা, কেটে নেওয়ার পরে যতটা পড়ে রয়েছে সেটাকে আমরা কি বলবো, অবশিষ্ট, সেটার আয়তন। তাহলে চলো এবারে আমরা উত্তর লিখবো একইভাবে, অতএব দেখো জানতে চেয়েছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। তাহলে আমরা এরকমভাবে লিখবো, কেটে নেওয়া অংশের আয়তন ও আমরা কি লিখবো, অবশিষ্ট গোলকের আয়তন, তাহলে চলো অবশিষ্ট গোলকের আয়তন,
আমরা বের করব। তাহলে দেখো এইবারে খুব ভালো করে দেখবে। আচ্ছা, নিচে যেহেতু আর জায়গা নেই, আমি এবারে ওপরের অংশটাকে মুছে করব। তাহলে ওপরের অংশটাকে আমি তো মুছবো। আচ্ছা, আমি সাইড দিয়ে এখানে করে নিচ্ছি। তাহলে দেখো প্রথমে কি লেখা হয়েছে, প্রথমে কিন্তু দেখবে লেখা হয়েছে কেটে নেওয়া অংশের আয়তন। দেখো কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন দেখো এক্ষুনি আমরা কত বের করেছি, দেখো বের করেছি কিন্তু 4/3 পাই ক্যাপিটাল লেটারে আর কিউব মাইনাস স্মল লেটারে আর কিউব ইস টু, তার সঙ্গে কি বলে দিয়েছে, অবশিষ্ট গোলকের আয়তন। অবশিষ্ট গোলক, অবশিষ্ট গোলক মানে এই যে লাল অংশটা, এইটার আয়তন কত, লাল অংশটার আয়তন দেখো, লাল অংশটার আয়তন এই যে 4/3 কী হবে, পাই, এইটাই তো হবে তাই না, এইটাই হবে তোমার লাল অংশটার আয়তন, মানে অবশিষ্ট গোলকটার আয়তন 4/3 পাই আর কিউব। এইবারে আমরা দেখব অনুপাতের দুদিকে কি কি মিল আছে যেটা কেটে যেতে পারে। যেমন দেখো অনুপাতের এই দিকেও দেখো রয়েছে 4/3, এই দিকেও দেখো রয়েছে 4/3, এই দিকেও দেখো রয়েছে কি পাই, এই দিকেও দেখো রয়েছে পাই। তাহলে পড়ে থাকছে কি এখানে আর কিউব, ক্যাপিটাল লেটারে আর কিউব মাইনাস, আচ্ছা ক্যাপিটাল লেটারে আর কিউব মাইনাস স্মল লেটারে আর কিউব ইস টু, আর এখানে দেখো শুধুমাত্র কি থাকছে, স্মল লেটারে আর কিউব। এইবারে আমরা মান বসাবো। তো দেখো এখানে ক্যাপিটাল লেটারে আর রয়েছে, এই ক্যাপিটাল লেটারে আরের জায়গাতে আমরা কি লিখবো, এই দেখো ক্যাপিটাল লেটারে আরের জায়গাতে আমরা এইটা লিখবো, কি লিখবো, স্মল লেটারে r/2। এখানে যেমন কিউব আছে সেরকম কিউব দেব, মাইনাস স্মল লেটারে আর কিউব ইস টু স্মল লেটারে আর কিউব। এইবারে আমি এই অংশটাকে মুছে দেব। তাহলে দেখো আমরা এখানে এবারে কত পাচ্ছি খুব ভালো করে কিন্তু এবারে তোমরা দেখবে। তো এই অংশটাকে আমি এরকম ব্র্যাকেট করে রাখছি, ঠিক আছে, এইরকম ব্র্যাকেট করে রাখছি। দেখো এই ফার্স্ট ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে এই কিউবটা কোথায় কোথায় বসবে, একবার আর এর মাথায়, একবার √2 এর মাথায়। তাহলে আর এর মাথায় কিউব বসলে কি হবে, আর কিউব, তাই তো, আর এর মাথায় কিউব বসলে হবে আর কিউব। আর √2 এর মাথায় যদি কিউব বসে তাহলে কি হবে, √2 এর মাথায় কিউব বসবে, মানে √2 এর মাথায় কিউব মানে কি, √2কে আমরা 3 বার লিখবো, ঠিক আছে, মাইনাস আর কিউব যেমন আছে আছে। তারপরে দেখো ইস টু, আমি দেখো এখানে কি লিখছি, আর কিউব। তাহলে আশা করি বুঝতে পারলে। এইবারে আবারও খুব ভালো করে তোমরা দেখবে। দেখো আবার আমি এই অংশটাকে না এরকম ব্র্যাকেট করেই রাখছি, এরকম ব্র্যাকেট দেখো করে রাখছি। তাহলে কি হচ্ছে দেখো আর কিউব, আর এইখানে দেখো রুটের মধ্যে দেখো দুটো 2, তার মানে আমি এরকমভাবে লিখছি 2 এর মাথাতে স্কোয়ার ইন্টু এই একটা 2 যেমন আছে আছে মাইনাস আর কিউব, ঠিক আছে। আর এখানে দেখো কী রয়েছে, ইস টু কী রয়েছে, আরেকটা আর কিউব, বোঝা গেল। এইবারে কথা হলো এই রুটের বাইরে কে বেরোতে পারবে, এই 2টা কিন্তু রুটের বাইরে বেরোতে পারবে। তাহলে এবারে আমি না ভগ্নাংশ করে লিখব, তাহলে দেখবে সুবিধা হবে। আমি এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি, ঠিক আছে। দেখো আমি এবারে কী করবো বলো তো, ভগ্নাংশ করে লিখব। অর্থাৎ ভগ্নাংশ করে লিখব মানে ওপরে, আচ্ছা আগে রুটের বাইরে দেখো কে বেরোতে পারবে, 2টা বেরোতে পারবে 2, তারপরে দেখো কি রয়েছে আর কিউব, রুটের ভেতরে থেকে যাবে এই 2টা, ঠিক আছে, মাইনাস দেখো কি রয়েছে আর কিউব। আচ্ছা এই আর কিউবটাকে আমি কোথায় লিখছি, নিচে লিখছি। এবার আমি অনুপাতটাকে ভগ্নাংশ করে লিখছি, ঠিক আছে, অনুপাতটাকে ভগ্নাংশ করে লিখছি। তাহলে আমি এবার এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। তাহলে দেখো আমরা এবারে কত পাচ্ছি, ওপর থেকে এবারে কমন নেব, ঠিক আছে, ওপর থেকে আমরা এবারে কমন নেব। কি কমন নেব, দেখো এইখানেও দেখো রয়েছে আর কিউব, এখানেও দেখো রয়েছে আর কিউব। তাহলে আমরা কমন কি নেব, আর কিউব। যদি এখান থেকে আর কিউব কমন চলে যায় তাহলে কি থাকবে, আর কিউব কমন গেলে পড়ে থাকবে এই 2 আর √2, তাহলে থাকবে কি 2√2। আর এখান থেকে আর কিউব যদি কমনই চলে যায় তাহলে কি পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। নিচে দেখো কি রয়েছে, আর কিউব রয়েছে, বোঝা গেল। তাহলে উপরে আর কিউব, নিচে আর কিউব কেটে দেবো। তাহলে দেখো ওপরে কি থাকছে, ওপরে থাকছে 2√2 -1, আর নিচে আর কিউব কেটে গেল মানে কি 1 পড়ে থাকছে। তাহলে দেখো এবারে আমি যদি এই ভগ্নাংশটাকে আবার অনুপাত করে লিখি তাহলে কেমন হবে, লিখলে হবে 2√2 -1, আর এই একটাকে ইস টু দিয়ে এরমভাবে লিখবো। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আমাদেরকে অ্যান্সারে কি জানতে চেয়েছিল, তরমুজের খোসার আয়তন, অর্থাৎ কেটে নেওয়া হয়েছে যে তরমুজের খোসাটা সেইটার আয়তন, তার সঙ্গে এই যে ভেতরের যে লাল অংশটা, ভেতরের যে লাল অংশটা থাকে তার আয়তনের পার্থক্য। দেখো ভেতরের এই যে লাল অংশটা, সেই লাল অংশটার যে আয়তন, এদের মধ্যে অনুপাত জানতে চেয়েছিল। তাহলে এই অনুপাত হয়ে গেল। তাহলে এই আমরা এখানে এবার কি লিখবো, লিখবো কিন্তু অ্যান্সার, ঠিক আছে।
তো দেখো এবারে আমরা করব 13 দাগের অঙ্কটা। 13 দাগের অঙ্কে দেখো কি বলে দিয়েছে, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলক অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র রয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল কত? খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে, ভূগোলক মানে কি বলো তো, গ্লোব। দেখবে পৃথিবীর যে হয় না গ্লোব, ওই জিনিসটাকে বলা হয় কিন্তু ভূগোলক। তাহলে এরকম একটা গ্লোব রয়েছে, ঠিক আছে, এরকম একটা পুরো গ্লোব রয়েছে। গ্লোবটার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখো বলেই দিয়েছে কত, 14 সেমি। তাহলে এইবারে গ্লোবের ভেতরে কি হয়, যে পৃথিবীর যে গ্লোব হয় না, যে দেখবেন আমরা ঘোরায় যে পৃথিবীর যে গ্লোব, সেই গ্লোবের ভেতরটা কি থাকে, পুরো ফাঁকা, পুরোটা ফাঁকা থাকে। এবারে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে গ্লোবটা কি দিয়ে তৈরি, কোনো একটা ধাতু দিয়ে, লোহা তামা যা খুশি হতে পারে, তো এই গ্লোবে কতটা ধাতু আছে, কতটা ধাতু আছে বের করতে, তাহলে আমি কিসের মাপ বের করব, আয়তন বের করব নাকি ক্ষেত্রফল বের করব? গ্লোবের ভেতর কিন্তু ফাঁকা, ধাতু যা আছে সব কিন্তু এই জায়গাটাতেই আছে, এই যে এই জায়গাটাতেই যা ধাতু থাকার আছে, তাহলে কতটা ধাতু আছে বের করব, মানে আমি কি বের করব, ক্ষেত্রফল। খুব ভালো কথা। এইবারে গ্লোবে না দুটো ছিদ্র হয়েছে, দুটো ছিদ্র হয়েছে। তো ভাবো এইখানে এরকম একটা ছিদ্র হয়ে গেছে, আর ভাবো আমি ধরে নিচ্ছি এইখানে একটা ছিদ্র হয়ে গেছে, এরকম এখানে একটা ছিদ্র হয়ে গেছে, ঠিক আছে, এরকম পুরো বৃত্তাকার, পুরো গোল এরকম একটা ছিদ্র এখানে হয়েছে, আর এইখানেও কিন্তু এরকম একটা গোল বৃত্তাকার ছিদ্র হয়েছে। ছিদ্রটাকে আমি একটু বড় করছি, এই ভাবো এইরকম একটা ছিদ্র হয়ে গেছে। এইবারে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে, তাহলে ছিদ্র হয়ে গেছে মানে কি, এই জায়গাটা পুরো ফুটো হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। এবারে আমাকে যদি কেউ শুধু ধাতব পাতের ক্ষেত্রফলটা জানতে চায়, মানে কতটা অংশে ধাতু আছে, তাহলে এই গ্লোবের ধাতু আছে কতটা অংশে, দেখো এইখান থেকে এতটা অংশে আছে, এই জায়গাটা তো ফাঁকা, পুরো ফুটো হয়ে গেছে, ফাঁকা। আবার ধাতু আছে এইখান থেকে শুরু করে এই এতটা অংশে, তাহলে ধাতু কতটা অংশে আছে, ধাতু কিন্তু এই জায়গাটায় নেই আর এই জায়গাটাতে নেই। তাহলে আমাদের কাছে জানতে চাইছে ধাতব পাতের ক্ষেত্রফল, মানে ধাতুর জায়গাটুকুনির ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা ধাতব পাতের ক্ষেত্রফল কি করে বের করব, পুরোটার ক্ষেত্রফল থেকে আমি যদি এই গোল গোল এই ছিদ্রগুলোর মাপকে বিয়োগ করি, পুরোটার ক্ষেত্রফল থেকে, পুরো গ্লোবটার ক্ষেত্রফল থেকে বা পুরো ভূগোলকটার ক্ষেত্রফল থেকে এই ছিদ্রগুলোর ক্ষেত্রফলকে আমি যদি বিয়োগ করি, তাহলেই পেয়ে যাব ঠিক এই যতটা অংশে ধাতু রয়েছে ঠিক ততটা অংশের ক্ষেত্রফল। বোঝা গেল? তাহলে চলো আমরা কি করে বের করব, দেখো আমরা একেবারে অ্যান্সার থেকে লেখা আরম্ভ করব। জানতে চেয়েছে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল, তাহলে আমরা সেখান থেকেই লেখা আরম্ভ করি। দেখো আমরা এখানে লিখব ভূগোলকটির আমি এরকমভাবে লিখছি ধাতব পাতের ক্ষেত্রফল, ধাতব পাতের ক্ষেত্রফল, ধাতব পাতের ক্ষেত্রফল। তাহলে দেখো ধাতব পাতের ক্ষেত্রফল আমরা কি করে বের করব, দেখো আমরা যদি পুরো গোলকটার ক্ষেত্রফল থেকে, আমি দেখো এখানে লিখছি পুরো গোলকের ক্ষেত্রফল থেকে, পুরো গোলকের ক্ষেত্রফল থেকে আমি যদি এই যে ছিদ্রগুলো হয়েছে দেখতে পাচ্ছ তো, এই গোল গোল যে ছিদ্রগুলো, এই ছিদ্রগুলোর ক্ষেত্রফলকে বিয়োগ করতে পারি। এই দুটো ছিদ্র হয়েছে, দুটি ছিদ্রের ক্ষেত্রফলকে আমি যদি বিয়োগ করতে পারি, তাহলেই কি পেয়ে যাব, দুটো ছিদ্রের ক্ষেত্রফলকে আমি যদি বিয়োগ করতে পারি পুরোটার ক্ষেত্রফল থেকে, যদি এই দুটো ছিদ্রের ক্ষেত্রফলকে বিয়োগ করতে পারি, তাহলেই কি পেয়ে যাব, ধাতব পাতের ক্ষেত্রফলটা। ঠিক আছে, তাহলে সেটাই করি। পুরো গোলকটার আগে ক্ষেত্রফল বের করব, পুরো এরকম গোলকটার ক্ষেত্রফল কিন্তু আমরা বের করব। ঠিক আছে, ভাবো কোনো ছিদ্র নেই, ভাবো, ভেবে নাও। তাহলে আমি যদি পুরো গোলকটার ক্ষেত্রফল বের করি, কিভাবে করব, সমগ্র তলের ক্ষেত্রফল বের করবার সূত্র কি, 4πr²। তাহলে গোলকের ব্যাসার্ধ কত দেখো বলেই দিয়েছে, দেখো 14, r², আমি লিখছি 14² বিয়োগ বলেছে দুটি ছিদ্রের ক্ষেত্রফল। এবার ছিদ্রগুলোকে এরকম করে দিই, এখানে কিন্তু পুরো ফাঁকা, ছিদ্র রয়েছে, ঠিক আছে, ছিদ্রগুলোর ক্ষেত্রফল করব। আচ্ছা, ছিদ্রগুলো দেখো পুরো বৃত্তাকার, তাহলে ছিদ্রের ক্ষেত্রফল বিয়োগ করব মানে কি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র লিখবো, কারণ ছিদ্রগুলো দেখো পুরো গোল। ঠিক আছে, তাহলে ছিদ্রগুলো যেহেতু গোল, তাহলে আমরা কি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র নেব। ছিদ্রগুলোর দেখো ব্যাসার্ধ কত বলে দিয়েছে বইয়ের মধ্যে, খুব ভালো করে দেখবে, দেখো বলেই দিয়েছে 0.7,
ছিদ্রগুলোর ব্যাসার্ধ কত 0.7, এই দেখো এই ছিদ্রগুলোর ব্যাসার্ধ হলো 0.7। তাহলে আমরা কি এবারে বৃত্তের ক্ষেত্রফলকে বিয়োগ করব। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি তোমরা সবাই জানো? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার। মনে রাখবে কিন্তু তোমরা ক্লাস 9-এও করেছো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। যেহেতু দুটো বৃত্ত আছে তাহলে এখানে আমরা কি লিখবো 2 লিখবো। বোঝা গেল? আচ্ছা এবারে আর এর জায়গাতে আর মানে কি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের জায়গায় আমি আর না লিখে, আচ্ছা আমি পরের লাইনে করি, এটা আর এর মানটাকে পরের লাইনে বসাই। তাহলে আবার দেখো 4 পাই, আচ্ছা তাহলে এখানেও আমি ক্যাপিটাল লেটারে আরই লিখি, এখানে 14 না লিখে একেবারে ক্যাপিটাল লেটারে আর লিখি, ঠিক আছে? তাহলে এবারে দেখো, এবারে আমি আর এর জায়গায় মান বসাবো, আর এর জায়গায় বসাবো 14, ঠিক আছে? আর এখানে আমি আর এর জায়গাতে কত বসাবো, বৃত্তগুলোর ব্যাসার্ধ 0.7, ঠিক আছে, এরকমভাবে স্কোয়ার। আচ্ছা কমন আমরা কি নেব? কমন দেখো এখানে 4 আর এখানে 2, তাহলে কমন নেব 2। এখানেও পাই এখানেও পাই, তাহলে কমন নেব কি পাই। তাহলে থাকছে কত এখানে কেবলমাত্র, খুব ভালো করে দেখবে, এখানে থাকছে 2 যেমন আছে আছে, 2 যেমন আছে আছে, তাহলে 14 স্কোয়ার যেমন আছে লিখবো আমরা এখানে, মাইনাস, তাহলে এখান থেকে 2 কমন চলে গেছে, পাই কমন চলে গেছে, তাহলে এখানে থাকছে কি 0.7 তার কিন্তু স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা এবারে দেখো আমরা এখানে পাচ্ছি কত 2 পাই, এখানে দেখবে রয়েছে 2 ইন্টু, তাহলে দেখো 14 স্কোয়ার আমরা কত লিখবো, 14 স্কোয়ার কিন্তু আমরা জানি 196। আর দেখো এখানে 2 এর পরে কোনো চিহ্ন নেই, তাই জন্য আমি গুণ চিহ্ন দিলাম। বিয়োগ দেখো 0.7 এর স্কোয়ার কত হবে, অর্থাৎ 0.7কে আমি কি করব, দুবার গুণ করে লিখবো, তাই তো? তার মানে এই দেখো 0.7 আর 0.7 যদি আমি গুণ করি তাহলে কত হবে, 7 সাথে 49, আমি 0 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 0 0। তাহলে এখানে দেখো কি থাকছে, এখানে দেখো থাকছে, দেখো দশমিকের পরে একটা সংখ্যা, এখানে দেখো দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে টোটাল দুটো ঘর পর আমি দশমিক বসাবো। তাহলে আমরা দেখো কত পাচ্ছি 0.49, তাহলে আমি পাচ্ছি দেখো 0.49, ঠিক আছে? তাহলে 2 পাইয়ের জায়গায় আবার আমি লিখছি পাই, এইবারে দেখো 2 এর সঙ্গে 196 যদি আমি গুণ করি তাহলে কত পাবো, দেখো 2 এর সঙ্গে 196 গুণ করবো, 196 আর 2কে, 2 6 12, হাতে আছে 1, 2 9 18 আর 1 19 এর 9, হাতে কত থাকবে 1, আবার 2 1 2 আর 1 3, তাহলে কত পাচ্ছি আমরা 392। তাহলে দেখো আমরা এখানে কত লিখবো 392 বিয়োগ দেখো এখানে কত রয়েছে 0.49। তাহলে এইবারে আমরা লিখবো 2 ইন্টু পাইয়ের জায়গায় এবারে আমরা কত লিখবো 22/7, তারপরে দেখো কোনো চিহ্ন নেই মানে ইন্টু, এবারে আমরা বিয়োগ করব 392 থেকে 0.49কে আমরা বিয়োগ করব, দেখি করে আমরা কত পাচ্ছি। তাহলে দেখো 392 দশমিক, তাহলে লিখবো কত 0 0, সেখান থেকে আমরা বিয়োগ করব 0.49কে, দেখো বিয়োগ করলে আমরা কত পাবো 1, এখানে হবে কত 5, তাহলে আবার দেখো এখানে আমরা যদি 1 ধরি তাহলে এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 1 9 3, তাহলে আমরা পাচ্ছি 391.51। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি 391.51, তাহলে দেখো আমরা এখানে লিখবো 391.51। বোঝা গেল? এইবারে আমরা কি করব, এই দশমিকটাকে তুলবো, ঠিক আছে? দশমিকটাকে তুলে দিচ্ছি, তুলে দিলে নিচে কত বসাবো 1, আর দশমিকের পরে দেখো দুটো সংখ্যা 5 আর 1, তাই জন্য দুটো শূন্য বসাবো। এইবারে আমি ফ্রেশ করে আরেকবার লিখি 2 ইন্টু 22/7 ইন্টু 391 আর এখানে 5 1 মানে 39,151, নিচে কত 100। এবার কাটাকুটি করবো, দেখো 7 1 7, 7 দিয়ে এইটাকে যদি আমি কাটি তাহলে কত হবে, যদি ভাগ করি তাহলে আমরা পাবো, দেখো তাহলে এখানে আমরা পাবো 39,151, তাকে আমি ভাগ করব কত দিয়ে, ভাগ করব 7 দিয়ে, তাহলে দেখো কত হবে 7 5 35, বিয়োগ করলে দেখো এখানে কত হবে 9 থেকে 5 বিয়োগ করলে 4, উপর থেকে 1, আবার দেখো 7 5 কত হবে 7 5 35, তাহলে এবারে দেখো কত হচ্ছে 6, ওপর থেকে নামবে কত 5, ঠিক আছে? তাহলে হবে 7 9 কত 63, তাহলে দেখো বিয়োগ করলে 2, ওপর থেকে নামবে 1, 7 3 21, তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, পাচ্ছি কিন্তু 5593। তাহলে চলো এখানে আমরা লিখবো 5593, 5593। এই শেষ, প্রায় শেষ হয়ে গেল। এবার আমরা জাস্ট গুণ করব, 2 আর 22কে যদি আমরা গুণ করি কত হবে 44, আর 44-এর সঙ্গে আমরা এবার কাকে গুণ করব, এইটাকে গুণ করব, ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমি মুছে দিই, তোমরা দেখো খুব ভালো করে, আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে? তাহলে
5593, তার সঙ্গে আমি 44কে গুণ করব। তাহলে দেখো 4 3 12, হাতে রয়েছে 1, 4 9 36, আর 1 কত হবে 37 7, হাতে কত থাকছে 3, আবার দেখো এখানে 5 4 20 আর 3 23, হাতে কত রয়েছে 2, আবার দেখো 5 4 20 আর 2 কত 22। ঠিক আছে, আবার দেখো আমি যদি 4 দিয়ে আবার গুণ করি তাহলে হবে 2 7 3 2 2, তাহলে দেখো আমরা পাচ্ছি কত 7 আর 2 9, 10, 10-এর শূন্য, আবার হাতে রয়েছে কত 1 6 4 এবং 2, বোঝা গেল। তাহলে এবারে আমরা যেটা অ্যান্সার পেলাম এখানে, এই যে দেখো 24 60 আর 92, সেটাকে আমি দেখো এখানে লিখবো 24 60, আর দেখো এখানে কত পাবো আমরা 92, বাই কত লিখবো দেখো এখানে নিচে দেখো রয়েছে 100। তাহলে এবারে দশমিক বসাবো আমরা, তাহলে দেখো 24 60 92, কোথাও দশমিক নেই মানে এখানে আছে, আর 100 দিয়ে কি হচ্ছে ভাগ, ভাগ হলে দশমিক কোন দিকে আসবে, এই দিকে আসবে, ক ঘর আসবে 2 ঘর আসবে, কারণ এখানে দেখো 2টো শূন্য, 2 ঘর আসবে, দেখো 1 ঘর 2 ঘর, টপকে দশমিকটা কোথায় এসে বসবে এই জায়গাটাতে। ঠিক আছে, এই দেখো 1 ঘর 2 ঘর, টপকে দশমিকটা এইখানে এসে বসলো, দশমিকটা উঠে এসে কোথায় বসলো এই জায়গাটাতে। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তাহলে এখানে আমরা কি লিখবো, বর্গ সেমি লিখবো, কিন্তু খুব ভালো করে মনে রাখবে বর্গ সেমি লিখবো। আরেকটা কথা সেটা হলো আমরা এই যে ক্ষেত্রফলটা পেলাম, কোন জায়গার ক্ষেত্রফল পেলাম, কিন্তু এই যে এই ধাতব অংশ যেখানে যেখানে ধাতু রয়েছে এই জায়গাগুলো ফাঁকা, এর ক্ষেত্রফল কিন্তু পাইনি আমরা, কিন্তু এইটুকুনির ক্ষেত্রফল পেলাম, এই যে এই ধাতব অংশের ক্ষেত্রফলটা কিন্তু পেলাম। তাহলে এই হয়ে গেল আমাদের কি অঙ্ক শেষ, বোঝা গেল। তো দেখো এবারে আমরা করব লাস্ট অঙ্কটা, প্রচণ্ড ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করবে। তো দেখো 14 দাগের অঙ্কতে কি বলে দিয়েছে দেখো 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। তাহলে দেখো একটা নিরেট লোহার গোলক রয়েছে, খুব ভালো করে দেখবে, একটা নিরেট, এরকম নিরেট মানে কি ভেতরেও পুরো কিন্তু লোহা দিয়ে ভর্তি, এরকম একটা গোলক রয়েছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, ব্যাসার্ধের মাপ হলো কিন্তু বলে দিয়েছে 8। এবারে এর মধ্যে কিন্তু কি রয়েছে, পুরো লোহা রয়েছে, পুরো এর মধ্যে লোহা ভর্তি রয়েছে। এবারে এইটাকে গলানো হবে, গলিয়ে ছোট ছোট গুলি তৈরি করা হবে, ছোট ছোট কিন্তু এরকম গুলি বানানো হবে, ভাবে এরকম 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 অনেকগুলো গুলি তৈরি করা হবে, যে গুলিগুলোর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলে দিয়েছে 1 করে, এই গুলিগুলোর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে 1 করে। ঠিক আছে, এই গুলিটার ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 1 করে। তাহলে বলেছে এইখান থেকে যতটা লোহা পাবো সেই পরিমাণ লোহা দিয়ে এরকম গুলি কতগুলো বানাতে পারবো। আচ্ছা, এই রকম অঙ্ক কিন্তু আগেও আমরা করেছি, কত দাগে করেছি, 8-এর দাগে করেছি, কিন্তু খুব ভালো করে দেখবে ঠিক সেখানে যেরকম বুঝিয়েছিলাম ঠিক সেরকমই কিন্তু। তাহলে এর মধ্যে যতটা লোহা আছে সেই লোহাকে ভাগ করব এর মধ্যে যতটা লোহা আছে সেইটা দিয়ে। দেখবে আমি আগের অঙ্কটাতেই দেখবে বুঝিয়েছিলাম, সরি আগের অঙ্কটা না 8-এর অঙ্কতে বলেছিলাম, মনে আছে আশা করি তোমাদের। ভাবো এরকম একটা গোলক রয়েছে, এর ভেতরে ভাবো লোহা রয়েছে 20 ঘন ডেসিমিটার, 20 ঘন ডেসিমিটার, ভাবো ধরে নাও 20 ঘন ডেসিমিটার এর ভেতরে লোহা আছে। ঠিক আছে, 20 ঘন ডেসিমিটার। এবারে এটাকে গলিয়ে এরকম ছোট ছোট বল কতগুলো তৈরি করতে পারবো, এই বলের মধ্যে লোহা থাকবে ভাবো 5 ঘন ডেসিমিটার। তাহলে এরকম বল কতগুলো তৈরি করতে পারবো, 4টে, 5 করে কটা বল তৈরি করতে পারবো, 4টে। তাহলে কি করে বের করলাম আমরা, এর ভেতরে থাকা লোহাকে, এর ভেতরে থাকছে কত লোহা 20, তাকে ভাগ করব এর ভেতরে থাকা লোহা দিয়ে, তাহলেই কি হবে 5 একে 5, 5 4 20, বোঝা গেল। তাহলে এখানেও ঠিক তেমনই এর ভেতরে কতটা লোহা আছে সেইটাকে আমরা ভাগ করব কি দিয়ে, এই গোলকগুলোর ভিতরে কতটা লোহা আছে সেইটা দিয়ে, এই গোলকগুলোর ভিতরে কতটা লোহা আছে সেইটা দিয়ে। এবারে কথা হলো এর ভেতরে কতটা লোহা আছে, এইটার ভেতরে কতটা লোহা আছে জানতে গেলে আমাদেরকে কিসের মাপ বের করতে হবে, আয়তনের মাপ বের করতে হবে। তাহলে চলো সেই কাজটাই আমরা করে ফেলি, আয়তন বের করব। তার মানেই আমরা পেয়ে যাব যে এইটার ভেতরে কতটা লোহা আছে, তাহলে আগে আমি এইটার আয়তন বের করব। ঠিক আছে, তাহলে আমরা এরকমভাবে লিখব 8 সেমি আছে আশা করি এককটা, হ্যাঁ বলে দিয়েছে দেখো 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, ঠিক আছে,
তাহলে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত হবে, অর্থাৎ এইটার আয়তন কত হবে? আয়তনের সূত্র আমরা কি জানি, 4/3 পাই আর কিউব। আর মানে কি, ব্যাসার্ধের কিউব। এখানে ব্যাসার্ধ আমরা জানি কত, 8। আমি একেবারে 8-এর কিউব লিখে দিচ্ছি, ঠিক আছে? আমি একেবারে 8-এর কিউব লিখে দিলাম, ঠিক আছে? আর আমি আর কিউব না লিখে একেবারে লিখে দিলাম এটাকে। তাহলে 4/3 পাই, তাহলে দেখো 8-এর কিউব আমরা কত জানি বলো তো? 8-এর কিউব হলো কিন্তু 512, ঠিক আছে? মনে রাখবে। পাশে আমরা কি লিখবো, এককটা লিখবো ঘন সেমি বলে, ঠিক আছে? ঘন সেমি। তাহলে এর ভেতরে, এইটার ভেতরে কতটা লোহা আছে? এটার ভেতরে কিন্তু লোহা আছে 4/3 পাই 512 ঘন সেমি, এতটা লোহা আছে। এবারে আমরা বের করব এই গোলকগুলোর ভেতরে কতটা লোহা আছে। এই গোলকগুলোর ভেতরে কতটা লোহা আছে চলো আমরা বের করব। তাহলে এই একইভাবে আমরা এবারে লিখব 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, ঠিক আছে? 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। তাহলে 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত হবে, মানে এইগুলোর আয়তন কত হবে? 4/3 পাই, এবারে আর কিউব, আর মানে কি ব্যাসার্ধ। তাহলে এইগুলোর ব্যাসার্ধ দেখো সব কত করে, দেখো 1 করে, তাই না? তাহলে আমরা কত লিখবো, 1-এর কিউব। তাহলে এখানে হচ্ছে কত, 4/3 পাই। দেখো 1-এর কিউব কত হবে, 1-এর কিউব কিন্তু হবে 1, ঠিক আছে? পাশে আমরা কি লিখবো, পাশে কিন্তু আমরা লিখবো এই এককটা কি লিখবো আমরা, ঘন সেমি। ওকে, ঘন সেমি। তাহলে এইবারে এইগুলোর আয়তন আমরা কত পেয়েছি, এই ছোট্ট ছোট্ট গোলকগুলোর আয়তন কিন্তু আমরা পেয়েছি 4/3 পাই 1, ঠিক আছে? এইটা পেয়েছি। তাহলে এই রকম ছোট ছোট গুলি কতগুলো তৈরি করা যাবে, কি করে বের করব? এর ভেতরে থাকা লোহার পরিমাণকে ভাগ করব এর ভেতরে থাকা লোহার পরিমাণ দিয়ে, অর্থাৎ এইটার আয়তনকে ভাগ করব এইটার আয়তন দিয়ে। তাহলে চলো আমরা লিখব, অ্যান্সারে জানতে চেয়েছি যেটা একেবারে সেটাই লিখে দিই, যে কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। তাহলে আমরা একেবারে উত্তর এরকমভাবে লিখে দিই যে নিরেট গুলি তৈরি করা যাবে, নিরেট গুলি তৈরি করা যাবে, নিরেট গুলি, গুলি মানেই ছোট ছোট গোল গোল বলগুলো, ঠিক আছে? তৈরি করা যাবে, তৈরি করা যাবে কতগুলো তৈরি করা যাবে? তাহলে আমি কি বললাম, এইটার আয়তনকে ভাগ করব। দেখো এইটার আয়তন দেখো কত রয়েছে, 4/3 পাই কত রয়েছে, 512, তাকে ভাগ করব কি দিয়ে, এই বলগুলোর আয়তন দিয়ে। এই বলগুলোর আয়তন কত দেখো, 4/3 পাই, তারপরে কি লিখবো, 1। তাহলে চলো কাটাকুটি করি। দেখো নিচে 4/3, ওপরে 4/3, ওপরে পাই নিচে পাই। তাহলে আমরা দেখো পাচ্ছি কত, ওপরে দেখো রয়েছে এখানে কি রয়েছে 512, আর নিচে দেখো কত রয়েছে এখানে 1। তাহলে দেখো 1 দিয়ে আমি যদি 512কে ভাগ করি, সেই অ্যান্সারটা কত আসবে, 512ই কিন্তু আসবে। তাহলে আমরা এরকম ছোট ছোট গুলি কতগুলো তৈরি করতে পারবো, এই যে এরকম এইরকম 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 এরকম গুলি কতগুলো তৈরি করতে পারবো, 512টি, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে?